আমাদের মেয়েদের আইডেন্টিটি ক্রাইসিসটা হিউজ হয়ে যায়। আমি আসলে কি, আপনি যখন একটা কাজ শুরু করেন আপনি আপনার সামনে না একটা ওয়াই রাখেন, কেন শুরু করেছিলাম। আমাদের সমাজে এই লাইনটাই ইটসেলফ একটা ট্র্যাপ হিসেবে প্রচার করা হয়। গদ বাঁধা বইয়ের পড়া পড়ে আপনি কখনো মানসিক স্বাধীনতা পাবেন না, কারণ আপনি জীবনকে চেনেন না। ঘরে বসে যে এত স্কিল ডেভেলপ করা যায় এটা বাংলাদেশের 90% মেয়েরা জানেই না। স্ট্রিট কার্ভের মতো আপনি 90% স্বনির্ভর হবেন, 90% আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন, এটা করেন না। একটা মেয়েকে পড়াশোনা, তার আর্থিক মানসিক স্বাধীনতা, এই তিনটার কম্বিনেশনে বড় করে। মাকে জাস্ট বিকজ উনি ঘরে থাকেন আমরা চট করে বলে দিই যে তুমি তো বাসায় থাকো, কি করো সারাদিন। আপনি জানেন না যে মানুষটা আজকে তার সাকসেস স্টোরি আপনার সাথে শেয়ার করছে, কতবার সে নিজে ফেল করেছে। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সেপারেশনে চলে যান, টেক ডিভোর্স, এই সাজেশনগুলো মেয়েরাই মেয়েদেরকে দিতে থাকে। স্কুল কলেজও পাশ করেছে, তারাও ভালো মতো ইংরেজি বলতে পারে না, লিখতে পারে না, পড়তেও পারে না। তাদের জন্য আমরা ইংলিশ কমিউনিকেশন কোর্সটা রেখেছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে হাজার হাজার মানুষ স্কিল শিখতে চায়, বিশেষ করে নারীরা, কিন্তু তারা স্কিলের এই সুযোগটাই খুঁজে পায় না। এখানে মূল সমস্যাটা আসলে স্কিল না, মূল সমস্যাটা হচ্ছে তাদের মানসিক চাপ, পরিবার থেকে যেই চাপটা আসে সেটা, তাদের ভয় এবং আত্মবিশ্বাসের অভাব। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন ডক্টর মুনমুন জাহান আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। সো আজকে বলা যায় যে আমরা নারীদের যে মানসিক স্বাস্থ্যটা, আমাদের মানে বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে কেউ তেমন একটা আলোচনা করে না। সো উই আর গ্রেট টু হ্যাভ ইউ, উই আর অনার টু হ্যাভ ইউ যে আজকে আপনি আমাদের পডকাস্টে এসেছেন। ফাইনালি আমরা আসলে মেয়েদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে পারবো। সো সব থেকে বেশি যে মানসিক সমস্যাগুলো ভুগে মেয়েরা, সেগুলো আসলে কী কী থাকে? সব থেকে বেশি যদি বলি খুব মোটা দাগে, ডিপ্রেশন এখন বর্তমানে অনেক কমন একটা প্যাটার্ন, পাশাপাশি এংজাইটি অবশ্যই থাকে, এবং মেয়েদের ফ্রিকোয়েন্টলি আমাদের বাংলাদেশে অ্যাবিউজের হিস্ট্রিটা কমন থাকে। আমি যদি বলি সেটা চাইল্ডহুড অ্যাবিউজ হতে পারে, এবং অথবা এটা কখনো কখনো খুব ইন্টিমেট অ্যাবিউজ হয়ে যায়। সো ওখান থেকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারও থাকে, যেটা কিনা আননোটিস থেকে যায়, অনেক সময় জানেও না। আবার বিভিন্ন সময় পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো আসতে পারে। আর সবচেয়ে বেশি যেই সমস্যাটা মেয়েরা অনেক সময় ভোগে, যেটা হচ্ছে নিজের একটা আইডেন্টিটি নিয়ে অসম্ভব রকম ইনসিকিউর থাকা, বা একটা একাকিত্ব তার ভিতর দিয়ে যাওয়া, আবার হরমোনজনিত কিছু সমস্যার ভিতরে যাওয়ার কারণেও তাদেরই একাকিত্বতা বা আইডেন্টিটি নিয়ে একটা ক্রাইসিস বা বিষণ্ণতাগুলো বেড়ে যায়, এবং অনেকাংশে মেয়েরা এগুলো বুঝতেও পারে না ওদের সাথে কেন হয়। যেমন আপনি বললেন যে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। আমি যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের 90% মানুষের মধ্যে তারা এই ডিফারেন্সটা বুঝে না যে অ্যাংজাইটি কি আর ডিপ্রেশন কি। এটা যদি একটু আমাদেরকে বলতেন। বিষণ্ণতা এবং দুশ্চিন্তা না একটা আরেকটার সাথে জড়িত। কারণ যখন আমরা দেখা যাচ্ছে খুব দুশ্চিন্তাগ্রস্ত, কোনো কিছু নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি, স্বাভাবিকভাবেই অতিরিক্ত দুশ্চিন্তা করতে করতে একটা সময় কিন্তু আমাদের মন খারাপ হতে শুরু করে। কারণ আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে এত ভয়ে থাকি যে আমাদের কোনো কাজ করতে আগ্রহ পাচ্ছি না, মেজাজটা খিটখিট লাগছে, ব্যর্থতার ভয়ে আমরা হয়তো ওই কাজগুলো ছেড়ে দিচ্ছি, এবং এই যে কাজগুলো ছেড়ে দিলাম, সুযোগগুলো ছেড়ে দিলাম, এটার কারণে আমাদের ভিতরে বিষণ্ণতাটা আরও বেশি ভর করে বসে। কাজেই দেখা যায় কি যে আমরা বলিও যে আমাদের নর্মাল, যদি আমরা সাইকিয়াট্রিক ল্যাঙ্গুয়েজেও বলি যে জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডারের সাথে ডিপ্রেশনটা চলে আসতে পারে, আবার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সাথেও জেনারেলাইজড এংজাইটি আসতে পারে। কিন্তু যদি আমি এটাকে আলাদা করতে চাই, তাহলে বিষণ্ণতা মূলত আপনার কাজ যেগুলো করতে একসময় আপনার অনেক আগ্রহ থাকতো, আপনি খুব উদ্যম নিয়ে কাজ করতেন, একটা পর্যায়ে আপনি আগ্রহটা পাবেন না, আপনার মন খারাপ হয়ে যেতে থাকবে, এবং আস্তে আস্তে করে আপনি দেখবেন যে আপনার ঘুমের সমস্যা হচ্ছে, অথবা খুব বেশিই ঘুমোচ্ছেন, আপনি হয় আপনার খাওয়া একেবারেই কমে গেছে, অথবা অনেক বেশি খাওয়া দাওয়া করছেন, জীবনে বেঁচে থাকাটা খুব অর্থহীন মনে হচ্ছে, কারো কারো তীব্রতার সাথে আত্মহত্যার চিন্তা চলে আসতে পারে। এগুলো যদি আপনার মোটামুটি 1 সপ্তাহ বা 15 দিন আপনি দেখেন, অবশ্যই আপনি বিষণ্ণতার ভিতরে চলে যাচ্ছেন। কিন্তু এটাই যদি ধরেন, আমাদের মেয়েদের জিনিসটা কেমন হয়, বা মা খালাদের, বছরের পর বছর আপনি যদি ওনাদেরকে মোটা দাগে জিজ্ঞেস করেন যে মা মনটা কেমন লাগে, বা খালা মনটা কেমন লাগে, ওনারা কিন্তু বলবেন না খারাপ লাগে, ওনারা বলে হ্যাঁ আছি, চলে যাচ্ছি। পার্থক্যটা ওখানেই হয়ে যায়, দীর্ঘমেয়াদী বিষণ্ণতায় বোঝা লাগে,
মনে হয় কি যে শরীরটাকে টেনে নিয়ে চলতেছি, জীবনটাকে টেনে নিয়ে বোঝার মতো চলতেছি। So, ওই প্রবলেমটাতে আমরা তখন বলি যে ডিপ্রেশনটা দীর্ঘমেয়াদী, 2 বছরের বেশি হয়ে গিয়েছে, ডিসথাইমিয়ার দিকে চলে যাচ্ছে। আর যদি এংজাইটিটাকে আমরা আনতে চাই, অনেক ক্ষেত্রে আপনার মন খারাপের অনুভূতিটা থাকবে না, কিন্তু আপনার সব সময় মাথার ভেতরে ভাসমান বিভিন্ন চিন্তা থাকবে এবং আপনার চিন্তাগুলো কিন্তু খুব যৌক্তিক হবে। যদি আপনাকে কেউ বলে যে আপনি অযথা কেন চিন্তা করছেন, দেখবেন যারা আমরা জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট বলে থাকি, ওনারা বলবে আমি এটা অযৌক্তিক চিন্তা করি না, আসলেই যদি কোনো বিপদ হয় আসলেই ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা, এই কাজটা করে দিতে পারবো কিনা, আমার দুশ্চিন্তাগুলো প্রত্যেকটাই তো যৌক্তিক। পাশাপাশি মেজাজটা খিটখিটে হতে থাকে, শরীরে বিভিন্ন উপসর্গ আসতে থাকে, মাথা ব্যথা করতে পারে বা বুক জ্বালা পোড়া এরকম কিছু ফিজিক্যাল সিমটম থাকতে পারে। এবং এই প্রবলেমগুলোর সাথে যে সবসময় মন খারাপ থাকবে এমন কিন্তু না, যেটা আমি আগেও একবার বললাম। কাজে এই অতিরিক্ত দুশ্চিন্তার কারণে সে তার দৈনন্দিন কাজ থেকে আস্তে আস্তে করে উইথড্র করতে থাকবে, কাজগুলো সে পারফর্ম করতে পারবে না এবং ধীরে ধীরে এই যে তার কাজগুলো থেকে সে চলে যাচ্ছে, কাজেই সে পুরোপুরি কিন্তু ক্রিপলড হয়ে যাচ্ছে। তখনই আমরা এটাকে ডিসঅর্ডার বলছি। কারণ অনেক সময় কিন্তু মানুষ দুশ্চিন্তা করে, কিন্তু তার কিন্তু দৈনন্দিন জীবনে কোনো ব্যাঘাত হয় না, অফিসে, স্কুলে বা বাসার কাজে। কিন্তু যখন আপনার ব্যাঘাত হয়ে যাচ্ছে, আপনাকে তখন ডিসঅর্ডার বলতে হবে, বুঝতে হবে। ওকে, আমারও আসলে জানা ছিল না, কারণ আমরা যেটা মনে করি যে মন খারাপ আজকে, আমি ডিপ্রেশনে আছি, কয়েকদিন ধরে অনেক কান্না পাচ্ছে, তার মানে আমি ডিপ্রেশনে আছি। বাট ডিফারেন্সটা অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা বলা যায় আমরা নিজেরাই বুঝি না। আর যারা মনে করেন আসলে এই যে মেন্টাল হেলথ বিষয়টা সম্পর্কেই যারা জানেন না, তারা তো খুবই দূরে আছে এগুলো থেকে। সো আপনার আসলে কি মনে হয় এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি, বর্তমান সময়ে অনেক নারীদের সাথে আমার কাজ করা হয়, তাদের বিভিন্ন সমস্যা তারা আমার কাছে এসে এমনভাবে শেয়ার করে, আসলে আমি তো তাদের ওই সলিউশনটা দিতে পারি না, আমি হয়তো তাদেরকে কিছু একটা শেখাতে পারবো, কিন্তু তাদের যে মেন্টাল যেটা বললেন আপনি ডিসঅর্ডার অথবা হচ্ছে তাদের যে বিষণ্ণতা, সেটার যে সলিউশন সেটা আমি দিতে পারি না। কিন্তু একটা কারণ খুঁজে বের করতে পেরেছি, সেটা হচ্ছে পরিবারে প্রচুর পরিমাণে অশান্তি। তাহলে এটাই কি মেইন কারণ হতে পারে যে ফ্যামিলির প্রেশার বা ফ্যামিলির অশান্তির কারণে একটা মেয়েকে আসলে ডিপ্রেশনে চলে যেতে পারে? আসলে একটা মেয়ের বিষণ্ণতা যাওয়ার পিছনে কারণটা না তার ছোটোবেলা থেকে, আমি যদি বলি। কারণ আমরা প্রথমে পরিবার না দেখে আমরা যদি সমাজে চলে যাই, কারণ পরিবারে আমাদের চাপটা আমাদের উপরে কেন দেওয়া হয়, কারণ আমাদের সমাজের একটা স্ট্রাকচার আছে যে মেয়েদেরকে একটা ছাঁচে ফেলা হয়, এভাবে এভাবে করতে হবে। সো ওই ছাঁচটার প্রথমে সামাজিক একটা প্রেশার, যে পরিবার বলছে যে তোমাকে এরকম হতে হবে, আমি তাহলে তোমাকে তৈরি করব যাতে সমাজে উপস্থাপন করা যায়। কাজে সমাজ, তারপরে একটা পরিবারের চাপ। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মেয়েদের আইডেন্টিটি ক্রাইসিসটা হিউজ হয়ে যায়, যে আমি আসলে কি হতে চাই, আমি হয়তো কারো মা, কারো স্ত্রী, কারো বোন, আমি আসলে কে, আমার কোনো পরিচয় তো আমি খুঁজে পাচ্ছি না। এবং অনেক ক্ষেত্রে এখান থেকেও দেখা যায় যে পরিবারে অশান্তি বলতে গেলে প্রথমে তারা ডিসক্রিমিনেশনের শিকার হয় অনেক ক্ষেত্রে, যে হতে পারে যদি ভাই থাকে, বোনের সাথে একটা পার্থক্য থাকে, অথবা সে দেখতে পাচ্ছে হয়তো তার নিজের পরিবারে ভাই নেই দেখে একটা আফসোস, আমাকে ছেলে হয়ে দাঁড়াতে হবে, প্রমাণ করতে হবে, অথবা তাকে হয়তো পড়াশোনাটাই করাতে চাচ্ছে না, তার মানে সে তার পরিচয়টাই তৈরি করতে পারছে না, তার হয়তো খুব আগ্রহ হচ্ছে। এবং ধীরে ধীরে আরেকটা জিনিস, যেটা মানসিক চাপ বা অশান্তিটা তৈরি হয়ে যায় একটা মেয়ের, দাম্পত্য সম্পর্কে একটা দেখা যায় টানাপোড়েন, ওটাও একটা মেয়েকে অসম্ভব রকম ভঙ্গুর করে ফেলে। কারণ ধরেন একটা মেয়ে হয়তো নিজের পরিবারে খুব আদরে ছিল, দাম্পত্য সম্পর্কে গিয়ে যে টানাপোড়েনটার ভিতরে সে চলে গেল, ওটা আবার তাকে ফেলে দিচ্ছে। আসলে ঘুরে ফিরে হয়তো পরিবারই আসছে, কিন্তু এই মেয়েটাই যদি চাকরিজীবী হয় বা ও যদি বাইরে পড়াশোনা করে, ধরেন পরিবার অসাধারণ, কোনো সমস্যা নেই, খুবই সাপোর্টিভ, বাহিরে হয়তো সে তার নিজের ক্যারিয়ার নিয়ে স্যাটিসফাইড না, বাহিরের যে চাপটা ওটা হয়তো সে সামলাতে পারছে না, হয়তো একটা মেয়ে একটা ভুল সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, ওই রিলেশনশিপের চাপটা সে সামলাতে পারছে না, তখন আবার বাহির থেকে চাপগুলো আসতে থাকে। কাজেই সবসময় যে পরিবার কেন্দ্রিক এমন না, অনেক সময় পরিবার আমাদের কষ্টের কারণ হয়, কখনো সমাজ কষ্টের কারণ হয়, কখনো আবার বাহিরে আমার যে স্ট্রেস ফ্যাক্টর, আমার গণ্ডির ভিতরে আমার সম্পর্কগুলো বা আমার ক্যারিয়ার রিলেটেড, ওগুলো আমার স্ট্রেসের কারণ হতে পারে। আচ্ছা,
আপনি যে বললেন যে আসলে একটা ফ্যামিলিতে যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, ওই মেয়ের মধ্যে একটা রেসপন্সিবিলিটি জাগ্রত হয় যে না, আমার ওই ছেলে হয়ে দেখাতে হবে বা রেসপন্সিবিলিটি নিতে হবে। এই বিষয়টার সাথে আমি খুবই রিলেট করতে পেরেছি, কারণ আমরাও 3 বোন। অনেক পডকাস্টেই হচ্ছে আমার এই কথাটা বলা হয়, তাই প্রসঙ্গ মিলে গেল, তাই আবারও বলছি যে আমরাও 3 বোন। সো ওই প্রেশারটা কখনো ফ্যামিলি থেকে না আসলেও চারপাশ থেকে কিন্তু ওই প্রেশারটা আমিও ফিল করেছি। প্লাস 3 বোনের মধ্যে আমি বড়, তো তখন দেখা যায় ওই মেন্টাল প্রেশারটা আসলে অটোমেটিক্যালি চলে আসে। হয়তো আমার বাবার এখন ইনকাম আছে, একটা সময় হয়তো তাদের যখন ইনকাম থাকবে না, আমার মাথায় সারাদিন হচ্ছে এই জিনিসটা ঘুরতে থাকে যে ওই সময় তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায়। সো এটাও হতে পারে একটা আসলে মেন্টাল ডিস্টারবেন্সের কারণ হতে পারে। আবার আপনি আপু বললেন যে চাকরিজীবী যারা, তাদেরও হচ্ছে মানে ওই ক্যারিয়ারে তারা যদি স্যাটিসফাইড না হয়, সেটাও তাদের হচ্ছে ডিপ্রেশনের কারণ হতে পারে। বাট একটা কথা আছে না যে বিজি লাইফ ইজ দ্য হ্যাপিয়েস্ট লাইফ। সেক্ষেত্রে একজন নারী যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়, সে যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রে তার মানসিক চাপটা কতটুকু কমতে পারে? আমি যদি বলি, আমাদের সমাজে এই লাইনটাই ইটসেলফ একটা ট্র্যাপ হিসেবে প্রচার করা হয়। কারণ একটা মেয়ের মানসিক চাপ কমার জন্য, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, সবার আগে তার খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট দরকার। সেটা সে যদি চাকরিজীবী হোক, সে যদি গৃহিণী হোক, মানে সে যেই হোক না কেন। কারণ এখানে যে মানে পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, আমি এ কথাটা সব সময় বলি, আর্থিক স্বাধীনতা কখনো একটা মেয়ের মানসিক স্বাধীনতা এনে দিতে পারে না, বা মানসিক মুক্তি বা মেয়েটার শান্তি এনে দিতে পারবে না। কারণ আমি এরকম অসংখ্য মানুষের সাথে বসেছি যে দেখা যাচ্ছে সে আর্থিকভাবে খুবই সচ্ছল, কিন্তু তারপরেও তার হাতে পায়ে শিকল পরানো। একটা মেয়ে হয়তো মানসিক দিক থেকে খুব শক্তিশালী, কিন্তু তার আর্থিক কোনো রকম মানে মুক্তি নাই, মানে আর্থিক স্বাধীনতা নেই। সো এ কারণে তার হাতে পায়ে শিকল পরানো। একটা মেয়ের হয়তো আর্থিক স্বাধীনতা আছে, মানসিক মুক্তি আছে, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা নেই, তার হাতে পায়ে শিকল পরানো। সো একটা মেয়েকে আসলে তার মানসিক চাপ থেকে বের হওয়ার জন্য, বা সে যে স্ট্রাগলটার ভিতরে থাকে ওখান থেকে বের হওয়ার জন্য, তার এই 3টা কম্পোনেন্ট দরকার একসাথে। তাকে তার পড়াশোনা থাকতে হবে সবার আগে, তাকে তার আর্থিক স্বাধীনতার পাশাপাশি তাকে তার মানসিক স্বাধীনতাও রাখতে হবে। কেন দেখেন, আমি মানসিক স্বাধীনতাটা আলাদা করে বলছি। মানে গদ বাঁধা বইয়ের পড়া পড়ে আপনি কখনো মানসিক স্বাধীনতা পাবেন না, কারণ আপনি জীবনকে চেনেন না। আপনার জীবনকে চিনতে হলে আপনাকে আউট নলেজ নিতে হবে, আপনাকে মানুষের সাথে মিশতে হবে, তখন আস্তে আস্তে আপনার মন বড় হবে, আপনি মানসিক স্বাধীনতাটা পাবেন। আপনাকে একটা প্র্যাকটিসে যেতে হবে, কানেকশনে গিয়ে। আর আর্থিক স্বাধীনতা তো এটা বোঝাই যায় যে আসলে কি। আর বিজিয়েস্ট লাইফকে একটা মানে হ্যাপি লাইফ না, এটাও আসলে ভুল কথা। কারণ কি, মানে হ্যাঁ, ব্যস্ত মানুষ থাকলে মানুষ একটা মানে ট্র্যাকে থাকে, তার মানে যেটা আসলে বিজি লাইফ না, পারপাসফুল একটা লাইফ, মিনিংফুল লাইফ। যে আমি আমার লাইফের একটা মিনিং জানি, আমি একটা পারপাস জানি, আমি কোথায় যেতে চাই, ওটা আপনাকে আপনার লাইফে কন্টেন্ট মানে কন্টেন্টমেন্টটা দিবে। কিন্তু আপনি যদি খুব ব্যস্ত থাকেন, আপনি বেসিক্যালি আপনার লাইফে কোনো পারপাস নেই, কোনো গোল নেই, আপনি জানেন না আপনি কোথায় যেতে চান। শুধু চাকরি করছি কারণ টাকা কামানো দরকার, বাচ্চাদের মুখে খাবার দেওয়া দরকার, নিজের একটা আইডেন্টিটি দরকার। একটা পর্যায়ে তো আপনি রিটায়ারমেন্টে যাবেন, এরপরে আপনার পরিচয় কী করলেন? এবং এখানে আমাদের চাকরিজীবী মেয়েরা আরেকটা ভুল করে ফেলে। তারা না এই যে নিজের আর্থিক স্বাধীনতা, নিজের পরিচয় তৈরি করতে গিয়ে এত বেশি স্বনির্ভর হয়ে যায়, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমি এটা অনেক অনেক আপুদের সাথে কথা বলে দেখেছি যে সে তার হাজব্যান্ডকে মানে এটা বলতে পারে না, বা তার বাবা মাকেও সেটা বলতে পারে না যে তারও আসলে ভালো থাকা প্রয়োজন, তারও কিছু চাহিদা আছে, তারও কষ্ট হয়। মানে সে তো স্বনির্ভর, সে তো সব পারে। কাজেই ঈদে সবার জন্য গিফট কেনা হচ্ছে, ওই মানুষটার জন্য কোনো গিফট নাই। সে চুপ করে তাকায় আছে যে কেউ যে তাকে এসে বলবে আচ্ছা না হয় 500 টাকারই একটা জামা, বা হাতে একটা টাকা দিয়ে বলা হলো কিছু একটা কেনো তোমার জন্য, ওটাও করা হয় না। কাজেই আমরা আসলে দুটি এক্সট্রিম ভার্সনে চলে যাই। ইদার আমরা মেয়েরা আর্থিকভাবে অসম্ভব রকম আরেকজনের উপরে নির্ভরশীল, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। আবার আমরা এত বেশি স্বাধীন হয়ে যাই যে কেউ যে আমাকে নিয়ে একটু চিন্তা করবে, আমার যে একটু কিছু ভালো লাগার জিনিস থাকতে পারে, ওটাই মানুষ ভুলে যায়। তাহলে আপু, এই যে 2টা বিষয়ের কথা বললেন, কোনটা সব থেকে বেশি ক্ষতিকর? আসলে দুটাই কিন্তু ক্ষতিকর, কারণ দুটোই একটা মেয়ে নিতে পারে না। কারণ দিন শেষে আমরা তো মানুষ, আমাদের তো একটা সাপোর্ট দরকার, এবং মেয়েরা তো আমরা ইমোশনাল, আমাদেরকে এভাবেই তৈরি করা হয়েছে, আমাদের অনুভূতি অনেক বেশি।
সো আমাদের দিন শেষে এটা খুব ভালো লাগে যে কেউ আমাদের একটু যত্ন নিবে, কেউ একটু খোঁজ করবে যে আসলে তুমি কেমন আছো, তোমার কি লাগবে। সো ব্যালেন্সটা হয়তো ভালো। যে মেয়েটা উনি নিজের মতো করে ওনার আর্থিক স্বাধীনতা আছে, উনি জানেন ওনার ইচ্ছে হলে উনি খরচ করতে পারবেন, আবার ওনাকে কেউ কিনে দেওয়ার মানুষ আছে, খোঁজ নেওয়ার মানুষ আছে, কিনে না দিক খোঁজ নেওয়ার মানুষ আছে। এই জিনিসটাই কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি ক্রেভ করে। সো যদি আপনি আর্থিকভাবে সচ্ছল হন, এরপরেও আপনি সাহায্য চাইতে শেখেন। নিজেকে এতটা স্বনির্ভর করেন না যে আপনি অন্যদেরকে এত ফ্রি স্পেস দিয়ে দিচ্ছেন, হয়তো ওই মানুষটা আপনার জন্য কিছুটা সময় রাখতো, কিন্তু আপনি এত স্বনির্ভর, আপনি আর চাওয়াই বন্ধ করে দিলেন। তার তো এখন অনেক ফ্রি টাইম, সে তখন ওই টাইমগুলো অন্যকে দিবে এবং আপনার ভিতরে হাহাকার তৈরি হচ্ছে যে আমাকে কেন কেউ খোঁজ করছে না, আমার জন্য কেন তাকালো না। কাজে এই এক্সট্রিম ভার্সনটাই যেতে মানা করি। তাহলে হচ্ছে সকল নারীদেরকে আপনি বলছেন যে একটা ব্যালেন্স, Exactly. দুইটা জিনিস ব্যালেন্স করে যায়। অ্যান্ড ইটস ভেরি টাফ, আমার যেটা মনে হয় যে আপু আসলে সবসময় balance তো করে যাওয়াটা। ব্যালেন্সটা পারা যায় না, কখনো 40-60 হবে, কখনো 30-70 হবে, বাট ওটাই ব্যালেন্স। 50-50 দরকার নাই। কোনো দিন 0% তো কোনো দিন হচ্ছে 90%, এভাবে করে করেন হাসলিং জাগলিং। বাট একেবারে স্ট্রেট কার্ভের মতো আপনি 90% স্বনির্ভর হবেন, 90% আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন, এটা করেন না। এখন না হয় মেয়েরা কাজ করছে, এডুকেটেড হচ্ছে, চাকরি করছে, ব্যবসা করছে, কিন্তু তারপর আমরা যদি শহরের বাইরে চলে যাই, ঢাকার শহরের বাইরে বা ঢাকার শহরে এরকম ভেতরেও। অনেক আছে, ভেতরেও অনেক আছে যারা আসলে কাজ করার সেই সুযোগটা পায় না, বা আসলে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এই জিনিসটা তাদের মাথায় আসে না। কারণ ফ্যামিলি থেকে তাদেরকে একটা বিষয় শিক্ষা দেওয়া হয়, এটা খুবই ন্যাচারাল, এটা সবার ফ্যামিলিতে এই শিক্ষাটা দেওয়া হয় যে বিয়ে দিব, সংসার করতে হবে, সংসার কিভাবে করতে হয় এটা শিখো, ঘরের কাজ কিভাবে করতে হয় এটা শিখো। কিন্তু কখনো ফ্যামিলি থেকে এই জিনিসটা শেখানো হয় না যে তোমাকে যদি ওই মানুষটা যদি তোমার দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয় তাহলে তোমার কি হবে সেটা চিন্তা করো। তো এই ক্ষেত্রে এই বিষয়টা থেকে বা এই ব্যাপারগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায়? সো এখানে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে ওই মানুষটা আমার দায়িত্ব নেওয়া বন্ধ করে দিতে পারে এই ভয়ে না, বরং সবার আগে একটা মেয়ের নিজের একটা আইডেন্টিটি তৈরি করা উচিত যে আমি আমার নিজেকে কিভাবে দেখতে চাই। সেটা আমি কি গৃহিণী হিসেবে নিজেকে দেখতে চাই, আমি কি নিজেকে একজন চাকরিজীবী, ব্যবসায়ী বা ফ্যাশন ডিজাইনার বা কী হিসেবে আমি আমার নিজেকে দেখতে চাই, এটা খুবই জরুরি। এবং এখানে যে পয়েন্টটা আমার কাছে মনে হয় যে আমরা যদি সব সময় এই ভয়ে থাকি যে বিয়ে খুব ভয়ঙ্কর একটা জিনিস, আমাকে কেউ ছেড়ে চলে যাবে, সম্পর্কটা আমরা আসলে মানুষটার সাথে কানেক্ট করতে পারি না। আবার অনেক সময় এটাও সত্যি কথা যে আসলে আজকাল তো ঘর প্রচুর ভাঙছে, আমি কীভাবে ব্লাইন্ডলি ট্রাস্ট করব। সো এই কারণেই যে জিনিসটা আমি শুরুতেই বলছিলাম যে একটা মেয়েকে আপনি অবশ্যই পড়াশোনা, তার আর্থিক মানসিক স্বাধীনতা, এই তিনটার কম্বিনেশনে বড় করেন। এবং যখন একটা মেয়ে ওর আইডেন্টিটি নিয়ে কনফিডেন্ট যে হ্যাঁ আমি জানি কি করতে হবে, আমার সব কিছুই আছে, সো ওই মেয়েটা যদি প্রয়োজনে কখনো ওর ক্যারিয়ারের ব্রেকও নেওয়া লাগে, ও কিন্তু পুরোপুরি ঘরে বসে যাবে না, ও কিন্তু স্কিল ডেভেলপ করতে থাকবে। কারণ কি, মেয়েটার ভেতরে জানার আগ্রহ তৈরি করা হয়েছে, বাঁচার আগ্রহ তৈরি করা হয়েছে, নিজেকে ডেভেলপ করার আগ্রহ তৈরি করা হয়েছে। সো এই আগ্রহটা বাবা মার উচিত তৈরি করা। যদি বাবা মা আপনাদেরকে সাপোর্ট নাও করে, আজকাল বর্তমানে টেকনোলজির যুগ, অনেক কিছু ফ্রি নলেজ দেয়া থাকে ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, আপনারা নিজেদের যোগ্যতায় আপনার স্কিলটা ডেভেলপ করেন, কিছু শেখেন, একটা নতুন ল্যাঙ্গুয়েজ, ইংলিশটাই ভালো করেন, অথবা কিভাবে সুন্দরভাবে কমিউনিকেশনে আসা যায়, সুন্দর গুছিয়ে কথা বলা যায়, ওটা ডেভেলপ করেন। বা আপনার কোনো একটা শখ, ওই শখটাকে আপনি আস্তে আস্তে করে ডেভেলপ করতে থাকেন, ওটা নিয়ে কাজ করতে থাকেন, আরও জানতে থাকেন। এই জিনিসটাই যেটা হবে ধীরে ধীরে ইউ নেভার নো আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। সো ইদার ফ্যামিলিতে এটা আমার তৈরি হবে, যদি ফ্যামিলিতে তৈরি না হয় অ্যাটলিস্ট ফ্রেন্ড সার্কেলের ভিতরেও যদি মেয়েরা নিজেরা চর্চা করে যে আমি এই কাজগুলো করি, চলো আমরা নিজেরা করি। সরি টু সে আপু, এটা বর্তমানে আমাকে বলতেই হয়, এটা আমি সবসময়ই বলি, আমরা বর্তমানে মেয়েরা পড়াশোনায় আগ্রহী না। টিনেজাররা পড়াশোনা থেকে ভয়ঙ্কর রকম বিমুখ, তারা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এলোমেলো কাজগুলোতে নিজেদের লাইফটা ইনভলভ করছে। হয়তো যেই সময়টায় তার পড়াশোনা শিখতে পারতো বা একটা স্কিল ডেভেলপ করতে পারতো, ওই সময়টাতে ওরা হয়তো একটা ফ্যান্টাসির জগতে চলে যাচ্ছে, একটা ভুল সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এবং তার পরবর্তী লাইফে
এই যে আপনি বললেন যে চাকরি করা দরকার বা চাকরি বাদ দেন, আমার যে আর্থিক একটা স্বাধীনতা দরকার ওটাই মাথায় আসে না। আপু কেন আসে না? কারণ যে প্রাইম টাইমটাতে আপনার একটা ভিত তৈরি হওয়ার কথা, নিজের উপরে আত্মবিশ্বাসটা, ওই টাইমটাতে মানে সোশ্যাল মিডিয়ার বদলতে আমাদের কালচারাল যে সিনেমা থেকে শুরু করেছেন এভরিথিং, প্রত্যেকটা জায়গায় আপু প্রেম ভালোবাসা প্রচার করে। আমি খুব ডিরেক্ট কথা বলি। সো কয়টা জায়গায় একটা মেয়েকে এই হেলদি ব্যালেন্সটা শেখায়, কনফিডেন্সের কথা বলে, প্রেম ভালোবাসা শুরুতেই। সো ওরা তো ওই ফ্যান্টাসিটাতেই থাকে, এবং ফ্যান্টাসিতে আপু যেটা বললেন যে একটা পর্যায়ে ধূপ করে একজন মানুষ হাত ছেড়ে দিল, এবং যখন আসলেই হাত ছেড়ে দেয় ফ্যান্টাসি থেকে সে মাটিতে পড়ে যায়, এবং তখন তার রিজেন্টমেন্ট তৈরি হচ্ছে একটা ছেলের প্রতি, এবং অসহায়ত্ববোধ তৈরি হচ্ছে যে আমি আসলে কী করবো, আমি কোথায় যাব। এই জন্য দিনের পর দিন অসম্ভব খারাপ লাগে যখন দেখি যে একটা মফস্বলের মেয়ে বলেন, গ্রামের একটা মেয়ে বলেন, শহরের একটা মেয়ে বলেন, ভিতরে পোটেনশিয়াল আছে, কিন্তু আত্মবিশ্বাসের তীব্র অভাব বা ভয় ধীরে ধীরে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। বাইরে কোথায় যাব, বাজার কিভাবে করে কিছুই তো জানি না, বের হব কিভাবে, কে আমাকে চাকরি দেবে, আমি তো পড়াশোনাটা হয়তো ঠিকমতো শেষ করতে পারিনি, বা এরকম হুট করে whimsical ডিসিশনে চলে গিয়েছি। সো ওই প্যাটার্নটার কারণে আমরা মেয়েরা আসলে আটকে যাই। কারণ অনেক সময় যে বাবা মাকে আমি দোষ দিব এমনও না, বাবা মায়েরা অনেক চেষ্টা করে, বাট আমি অনেক ফ্যামিলিতে দেখেছি বাবা মার তীব্র চেষ্টার পরেও মেয়েকে হয়তো হেল্প করতে পারেনি। সো এর পরবর্তীতে মেয়েটা যখন 30-এ যায়, 40-এ যায়, তখন তার সাফারিংসটা অসম্ভব রকম তীব্র হয়, এবং তখন সে রিগ্রেট করে, এবং ওই অনুতপ্ত বোধ থেকে সে হয়তো অন্যদেরকে বলার চেষ্টা করে, বা তার মেয়েদেরকে সে তখন পড়াশোনা শেখাতে চায়। কিন্তু এগেইন আপু, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স একটা টিনেজারের পক্ষে কতটুকু সম্ভব ওখান থেকে বের হয়ে আসা? এক্স্যাক্টলি রাইট। আমি আসলে আপনি প্রতিটা কথা আমি মনে হচ্ছে যে আমি রিলেট করতে পারছি, বিকজ এই জিনিসগুলো আমি নিজের চোখে দেখে এসেছি, পুরো বাস্তব কথা। ইভেন সেদিন হচ্ছে আমার স্কুলের একজন টিচারের সাথে আমার দেখা হয়েছে। আমাদের সময় আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের খুবই রেস্ট্রিকশন ছিল, পড়াশোনাতে অনেক প্রেশার দেওয়া হতো, অ্যান্ড মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া থাকা মানে প্যারেন্টসের কাছে কল যাবে, এটা নিয়ে হচ্ছে প্যারেন্টসকে ডাকা হতো। তো ওই দিন একটু অভিমান করেই আমি হচ্ছে, যেহেতু দেখা হয়েছে ম্যামের সাথে, ম্যামকে আমি আপা বললি, আমরা স্কুলে আপা বলতাম, আপাকে একটু অভিমান করেই বলছি আমাদের সময় তো আপনারা খুব হচ্ছে আমাদেরকে এরকম বকাঝকা করতেন, ফেসবুক কেন খুলেছো, প্যারেন্টসকে কল করতেন, এখন তো দেখি আপা আপনারা হচ্ছে স্টুডেন্টদের সাথে রিল মেক করেন। তখন আপা বললো আসলে তোমাদের সাথে যে বন্ডিংটা ছিল ওটা ওদের সাথে নাই, আর তোমরা যেভাবে কথাটা শুনতা, এখনকার বাচ্চারা আসলে সেই কথাগুলো শুনে না, ওদের কিছু মানেই সোশ্যাল মিডিয়া, ওদের কিছু মানেই মোবাইল ফোন, যতই নিষেধ করি তারা শুনে না। তো এই ক্ষেত্রে একটু আপু প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবেন, আপনি বললেন তীব্র চেষ্টার পরও হচ্ছে অনেক ক্ষেত্রে প্যারেন্টসরা বিফল হয়, বাট তারপরও ঠিক কিভাবে একজন টিনেজারকে গাইডেন্সের মধ্যে আনা যায়, যে বা তারা খারাপ কাজের জন্য লিপ্ত না হয়, বা এত বেশি সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড না হয়, নিজের ক্যারিয়ার নিয়ে যেন চিন্তা করে, মানে কিভাবে, কতটুকু, মানে যতটুকু পসিবল আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস, যেটা আমি অনেক বাবা মার সাথে অনেক কথা হয় তো, সো সবসময় বাবা মায়েরা, যে আমি ওটাই বললাম যে বাবা মায়েরা সবসময় খুব অবুঝ, বা আমরা ব্রাউন প্যারেন্টিং বলে বাবা মাদেরকে যেটা ক্রিটিসিজমটা দেই, সমালোচনা করি তাদেরকে, আমার মনে হয় না এখন বাবা মায়েরা ওরকম রিজিড সবসময় থাকার চেষ্টা করেন। ডেফিনেটলি ওরকম রিজিড বাবা মা আছেন, বাট আমি বাবা মাদেরকে এই জিনিসটাই বলবো যে দেখেন, যুগের সাথে আপনাদেরকে তাল মেলাতে হবে যদি আপনি আপনার বাচ্চাকে আসলে সাহায্য করতে চান। সো প্রথম যে জিনিসটা, আপনি ওদের, মানে আমরা প্রিটিন এজ বলি, ধরেন ওর 10 বছর পর্যন্ত বা 9-10 পর্যন্ত আপনি ওকে শাসন করার ইচ্ছা হলে আপনি ওকে শেখান, মাঝে মাঝে শাসন করেন, ঠিক ইয়েতে বলেন, কিন্তু যখনই ওর 9 বা 10-এ চলে যাচ্ছে, আস্তে আস্তে আপনার বন্ধুত্ব অফার করেন, আপনার জার্নিগুলো অফার করেন ওর সাথে। এখানে এই জিনিসটা বন্ধুত্ব, যখন আমি বাবা মাকে বলি বন্ধুত্ব, এই প্রিটিন এজ থেকেই, টিনেজে গেলে তো আরও বেশি ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। বাবা মায়েরা বন্ধুত্ব বলতে অনেক সময় যেটা করে কি, সাজেশন দেওয়া স্টার্ট করে। আমি বাবা মাদেরকে ওখানে একটু পজ দিতে বলি, একটু থামি। আপনার ফ্রেন্ডকে আপনাকে সবসময় উপদেশ দিত? আপনি জাস্ট সিম্পলি স্পিকিং, আপনার ফ্রেন্ড যদি আজকে বলতো, আপনার টিনেজ মেয়েই হয়তো এসে আপনাকে বলছে যে আজকে ক্লাসে অমুক একজনকে দেখেছি, ওকে ভালো লেগেছে, বা ও তো ক্লাসের ক্রাশ, বলতেই পারে, আপনার হয়তো বুকের ভিতরে ধক করে উঠতেছে, বা হয়তো আপনার মেয়েকে কেউ কিছু একটা মেসেজই করেছে, টেক্সট করেছে ইনস্টাতে বা হচ্ছে টিকটকে, আপনার হয়তো ধক করে উঠছে বুকের মধ্যে। আপনি জাস্ট ওই সময় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, ওর ফ্রেন্ড হলে ওই সময় কী করতো?
ওর ফ্রেন্ডকে বলতো না 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 তুমি এগুলা করবা না, ও এরকম দুষ্ট হতে পারে, তোমার কনসিকোয়েন্সেস এটা হতে পারে, 30 বছরে গিয়ে ও কী রিগ্রেট করবে। ফ্রেন্ডের তো অত বুদ্ধি নাই। ফ্রেন্ড তো সবার প্রথমে এক্সাইটেড হয়ে জানতে চাইবে কী হয়েছে, কীভাবে, তুমি কি ফিল করতেছো, সেম এক্সপ্রেশন দেন। আপনার যত ভয় লাগুক, আমি বাবা মাকে এটাই বলি যে আপনার বাচ্চাকে আপনি যখনই প্রিটিন বা টিনেজে যাচ্ছেন, রোলার কোস্টার রাইড শক্ত করে একটা কিছু ধরেন। আমরা কি করি, রোলার কোস্টার উঠলে ধরি না, বা ঝাঁকুনিওয়ালা বাসে উঠলে একটা হ্যান্ডেল ধরি, দরকার হলো ওরকম কিছু একটা শক্ত করে ধরেন যাতে আপনি আগে ছিটকে না পড়েন, যে আমার বাচ্চার সাথে নো ম্যাটার হোয়াট আমাকে থাকতে হবে। এবং তার পরবর্তীতে আস্তে আস্তে করে আপনি ওর ফ্রেন্ড হন, উপদেশ দেওয়াটা একটু কমিয়ে ফেলেন, ইনডিরেক্টলি ওর সাথে বলেন যে এটা কি ভালো হবে না খারাপ হবে, বা এটা তুমি কতটা এনজয় করছো, বা কী হচ্ছে, আমাদের সময় তো এরকম হতো, তোমরা কি করো। এই যে একটা ইন্টারেস্ট নিয়ে ওর ফ্রেন্ডদেরকেও নিয়ে আসছে, আপনি সব ফ্রেন্ডকে আপনি বুঝতে পারছেন যে এই ফ্রেন্ডটা ক্ষতিকর, ডিরেক্ট বলেন না, ডিরেক্ট জাজমেন্ট দিন না যে ও চুল কালার করা বা ও এরকম বকে যাও, সিগারেট খাচ্ছ না, এটা বলেন না। আচ্ছা তোমার ফ্রেন্ডকে অনেক ভালো লাগছে, ঠিক আছে, হয়তো মানুষটা ভালোও হতে পারে, বাট গ্র্যাজুয়ালি আপনার মেয়ে বা ছেলে যদি ওই ফ্রেন্ড থেকে কোনো কষ্ট পায়, আপনি জাস্ট সিম্পলি বলেন যে বাবা ওর প্যাটার্নটা কি এরকম, তোমার কি মনে হয় এটা একটু প্রবলেমেটিক তোমার জন্য বা অন্যদের জন্য কষ্ট হতে পারে। এই যে বাচ্চাটার সাথে আপনি অ্যাকসেপ্টেন্স দিয়ে ইনডিরেক্টলি আপনার একটা সাজেশন দিচ্ছেন, ও কিন্তু আপনার দিকে আস্তে আস্তে আসতেছে। সবসময় আপনাদের মতের মিল হবে না, অনেক সময় দ্বিমত পোষণ করবে আপনার বাচ্চা। ওই সময়টাতেই হ্যান্ডেলটা আরও শক্ত করে ধরেন। হয়তো আপনার বাচ্চা দ্বিমত পোষণ করে সে কান্না করছে, কষ্ট পাচ্ছে, আপনাকে ওই কষ্টটার সময় পাশে বসা, বকা দেয় না, বলছিলাম মানা করছিলাম যেও না, না, ওই সময়ও আপনি জাস্ট আচ্ছা কষ্ট হচ্ছে, একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমিও তো এরকম ভুল করেছি, তুমি কান্না করো, আমরা এটা শিখলাম, এর পরবর্তীতে আমরা আরও আগাবো। ইনফ্যাক্ট আপনার বাচ্চা যদি কোনো ভুল সম্পর্কেও জড়িয়ে যায়, আপনি যদি দেখছেন জোর করে আপনি ওকে সম্পর্ক থেকে ছুটিয়ে নিয়ে আসতে পারবেন না, কারণ আপনি ওকে যত পুশ করবেন বের হও বের হও, ও তত হুক করবে, সেটা ছেলে মেয়ে যেই হোক না কেন। সো আপনি যে কাজটা করতে পারেন, আচ্ছা তোমার ওকে ভালো লাগছে, ওকে ফাইন, তোমরা তোমাদের ক্যারিয়ারটা গুছাও, দুজন মিলে দুইজনকে উঠে দাঁড়াও, ওর ফ্যামিলির কাছে তুমি আমাদেরকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবে না, ওকে করতে হবে। সো তুমি দেখো ওর ওই দায়িত্ববোধটা আছে নাকি যে তোমাকে আমাদেরকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা, আবার আমি দেখবো আমার সন্তান হিসেবে তুমি কি ওই দায়িত্ববোধটা নিচ্ছ নাকি, যেখানে ওর পরিবারকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করবে, ওকে রিপ্রেজেন্ট করবে। এই যে আপনি ইনডিরেক্টলি আপনার বাচ্চার ভিতরে একটা দায়িত্ব দিচ্ছেন, আমি এটা অ্যাকসেপ্ট করবো এবং আমার সন্তান হিসেবে আমি তোমার কাছ থেকে এই জিনিসগুলো চাই, তুমি একটা ভালো পার্টনার হও, রেসপন্সিবল পার্সন হও, ও কিন্তু এটা এনজয় করবে, ও দায়িত্বটা নেবে। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি বাচ্চারা যদি ভুল সম্পর্কে থাকে, হয়তো একটা পর্যায়ে এসে সেই তার বাবা মার সাথে কাঁদছে, বলছে আমি সম্পর্কটা থাকতে চাই না, আমি বের হতে চাই কিন্তু আমি বের হতে পারি না, তখনই কিন্তু বাবা মা হিসেবে আপনি তাকে আস্তে করে আগলে নিয়ে ওখান থেকে বের হয়ে আসবেন। কিন্তু এই আপনি যদি শাসন করতেন, আপনি কি ফেরাতে পারতেন না। হয়তো আপনার বাচ্চাটা আপনার চোখের সামনে কেঁদেছে, আপনার খুব রাগ হয়েছে যে আমার বাচ্চাকে কাঁদাচ্ছে, ওকে একেবারে বকা দিয়ে অস্থির করে ফেলি, কিন্তু এরপরেও কিছু সময় এই যে ধৈর্যটা ধরলেন, ফ্রেন্ড হিসেবে ছিলেন, এটা অনেকখানি হেল্প করবে আপনাকে ওই রাস্তাটা দেখাতে, আপনার বাচ্চাকে ফিরে পেতে। সো এই জার্নিটা কঠিন কিন্তু অসম্ভব না, খুব ধৈর্য ধরতে হয়, খুব বুদ্ধি খাটাতে হয়। আচ্ছা আপু, এখানে আরেকটা বিষয় আছে, এটা তো গেল আমাদের পার্সোনাল লাইফ অ্যান্ড এভরিথিং। আরেকটা বিষয় প্যারেন্টসদের সাইড থেকে আসে, সবসময় শেখানো হয় পড়াশোনার যে বিষয়টা, পড়াশোনা করো তোমরা, ভালো মতো পড়াশোনা করো, অ্যান্ড পড়াশোনার বাহিরে তার বাচ্চাদেরকে কিছু করতে না দেওয়ার যে বিষয়টা, কিছু মানে কিছু করতে পারবে না, মানে করতে পারবে না, পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে। ইভেন অনেক স্টুডেন্টরা আছেন যারা টিউশন করতে চায় কিন্তু ফ্যামিলি থেকে করতে দেয় না, এই কারণে যে তার পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে। কারণ কি, কারণ সে পড়াশোনা করে সে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, এই এত বছর তাকে খুব কষ্ট করে পড়তে হবে। সো এই যে জার্নিটা পড়াশোনা চলাকালীন একজন প্যারেন্টসকে আপনি কি উপদেশ দিবেন? কারণ বর্তমান সময় স্কিল ছাড়া তো একজন স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট ওরা তো জিরো, সেক্ষেত্রে কি বলবেন? সো এই ক্ষেত্রেও আমি যে ব্যাপারটা বলবো যে আমাদের বাচ্চাদেরকে না, মানে ছোটোবেলা থেকে হয়তো আমরা কিছু ক্ষেত্রে আর্নিংয়ে উৎসাহটা দিতে পারি, কারণ এই যে ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই জিনিসটাই কি, এই জিনিসটা তো আমরা জানিই না। এবং দেখা যায় যে একটা মেয়ের এটা সম্পর্কে কোনো ধারণাই থাকে না। ছেলেরা তাও একটু ওদেরকে শিখতেই হয়, কারণ বড় হয়ে আমাকে পরিবারের দায়িত্ব নিতে হবে, আমাকে হিসাব কিতাব বুঝতে হবে, সো ওদের মাথায় একটা টেনশন থাকে। মেয়েরা এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পুরোই বকলম থাকে।
ইনফ্যাক্ট মানে এই জন্য আমার মতো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে মানে ছেলে মেয়ে নির্বিশেষে একটু একটু করে ফাইন্যান্স নিয়ে শেখান, একটু একটু করে ওদেরকে কাজে আপনি লাগান। যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চা মানে মাল্টিটাস্কার, সেই ক্ষেত্রে ও এসএসসির পরে হোক বা এসএসসির একটু আগে ও যদি নিজে থেকে কিছু করতে চায়, ব্যালেন্স করে ম্যানেজ করে ওকে করতে দেন, উপার্জন করতে দেন। আমি এটা খুব এনকারেজ করি। 18 বছরের পরে আপনার বাচ্চার উচিত উপার্জন করা। ইনফ্যাক্ট আপনার বাচ্চা যদি মানে মাল্টিটাস্কার না হয়, ও যদি সিঙ্গেল টাস্কার থাকে যে একটা কাজে, ঠিক আছে ওকে এইচএসসি পর্যন্ত আপনি পড়াশোনা করেন, অ্যাডমিশনের পরে ওকে অবশ্যই ইনকাম করতে হবে, ওকে অবশ্যই পার্ট টাইম কিছু না কিছু একটা করতে হবে, সেটা টিউশন হোক বা যে কোনো কিছু হোক, সেটা স্কিল ডেভেলপ করতে থাকুক। এবং ছোটোবেলা থেকে আপনি ওর স্কিলটা এরকম করে ডেভেলপ করানোর চেষ্টা করেন যাতে ও যখন ভার্সিটি লাইফের পরে গিয়ে কিছু একটা করবে তখন যেন ওর আটকাতে না হয়, আস্তে আস্তে করে ও কিছু না কিছু একটা ছোট ছোট করবে। কারণ কি, যেই মুহূর্তে ওর ওই রিয়েলিটি চেকটা আসলো, একটা বাচ্চা এসএসসি এইচএসসি বা ভার্সিটির পরে সে কিছু একটা ইনকাম করছে, ও বুঝতে পারছে টাকা এত সহজ না। আজকাল এই যে বাচ্চাদের একটা মানে বাচ্চাদের না, আমাদের বড়দেরও সবারই একটা ধারণা থাকে মানে আমার ফাইন্যান্সের কী অবস্থা, আমরা ওই দিকে তাকাই না, কিন্তু আমাকে শো অফ করতে হবে। মানে আমাকে বছর ধরে টাকা জমায় আমাকে একটা ব্র্যান্ডের একটা ব্যাগ কিনতে হবে, ব্র্যান্ডের একটা জুতা কিনতে হবে, কিনা মাত্র সব শেষ, হয়তো আমি পুরো লোনের উপরে আছি, আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্ট এত জিরো কেন, মাইনাসে। সো এই জিনিসটাই আমরা যদি মানে ব্রেক করতে পারি শো অফের যুগটাকে, বা আমরা যদি নিজেরা টাকার গুরুত্বটা বুঝতে পারি, ফাইন্যান্স বুঝতে পারি, রিক্রিয়েশন আসলে কি, লাইফটাকে উপভোগ করা কি, এই জিনিসগুলো যদি ব্যালেন্স হতে বুঝতে পারি, তখন কিন্তু এটা আমাদের হেল্প করবে। এবং এটা বোঝার জন্য আমি বলছি না একমাত্র উপায় ইনকাম করা, বাট এটা অবশ্যই একটা খুব মানে বড় একটা সিস্টেম বা বড় একটা স্ট্রেংথ হতে পারে ইনকাম করাটা আগে থেকে শেখাটা। আচ্ছা, 3টা ক্যাটাগরিতে আমরা যদি চাই, একটা হচ্ছে হাউসওয়াইফ, আরেকটা হচ্ছে একজন স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, আরেকজন হচ্ছে একজন কর্মজীবী নারী। এই 3টা ক্যাটাগরিতে যে মানুষরা আছে, নারীরা আছে, তাদের উদ্দেশ্যে কোনো যদি উপদেশ দিতেন আপনি, তাদেরকে কি বলবেন? লাইক তারা একজন ছাত্রী, সে হয়তো স্কিল ডেভেলপ করছে না বা কিছুই করছে না, একজন কর্মজীবী নারী, সে হয়তো ফাইন্যান্স ম্যানেজ করতে পারছে না, আর গৃহিণী যারা সারা দিন আসলে কাজকর্ম করে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সো এখানে ফার্স্ট অফ অল আমি একজন গৃহিণী থেকে শুরু করি, যে যদি একজন গৃহিণী যিনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, আপনি সবার আগে একটু নিজের সাথে সময় দেন এবং এটা চিন্তা করেন যে আসলেই আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান। আপনার কাছে এটা আকাশ কুসুম কল্পনা হতে পারে যে আরে ধর এটা সম্ভব না, তাও আপনি দেখেন, তাও আপনি এটা কল্পনায় আনেন। আপনি রান্নায় ভালো, আপনি গাছ লাগানোতে ভালো, আপনি ছবি আঁকতে ভালো ছিলেন, বা আপনি পড়াশোনা করতে ভালো ছিলেন, কিসে ভালো ছিলেন, ওই জায়গাটা দেখেন এবং ওই জায়গাটা অনুযায়ী আপনি আস্তে আস্তে করে কাজ করা শুরু করেন, মানে শেখা শুরু করেন, ওটাকে আরও চর্চা করেন, বাসায় বসে নিজে নিজে অল্প একটু সময় বের করেন। এবং এই সময় বের করাটা কোনো সেলফিশ অ্যাক্ট না যে আপনি খুব স্বার্থপর হয়ে যাচ্ছেন, বাসার মানুষ ডাকলে আপনি যেতে পারছেন না, বাচ্চা কাঁদলে উঠছেন না, জিনিসটা এমন না। নিজের জন্য একটু সময় বের করাটা এটা আপনার রাইট, বরং এটা আপনার অধিকার, আপনার নিজের শরীরের, আপনার নিজের মনের অধিকার আপনার উপরে। কাজে এই জিনিসটা প্র্যাকটিস করেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার আর্থিক কোনো টানাপোড়েন আছে, তাহলে ওই অনুযায়ী আস্তে আস্তে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করা, অন্যদের উপরে নির্ভরশীলতা থেকে বের হয়ে আসেন। আপনার তো আর্থিক টানাপোড়েন নেই, কিন্তু আপনি মানসিকভাবে খুব বেশি নির্ভরশীল, টেকনোলজির দিক থেকে আপনি অনেক পেছানো, আপনাকে সবাই বলছে যে তুমি ঘরে থাকো, তোমার কথা কী শুনবো, তোমার কথা শুনবো না। এই জায়গাগুলোতে আপনি আপনার স্বাধীনতাটা নিয়ে আসার চেষ্টা করেন। অ্যাটলিস্ট যদি নিজে বের করতে না পারেন, এরকম কোনো গ্রুপের সাথে আপনি অল্প করে মেশেন, কথা বলেন, যেখানে কিনা একটা কমিউনিটি আপনাকে হেল্প করবে নিজের আত্মবিশ্বাস তৈরিতে। একজন চাকরিজীবী মানুষের জন্য বা মেয়ের জন্য, যেটা আমি শুরুতেই বলেছি, এত অতিরিক্ত স্বনির্ভর হইন না যেখানে মানুষের সাহায্য চাইতেও আপনি আটকে যাচ্ছেন যে না, কারো সাহায্য নিব না। আপনি সাহায্য চান, সবাই আপনাকে রিজেক্ট করবে না, কেউ না কেউ অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনার জীবনটা সহজ হবে। এবং আপনি যদি এরকম একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, বাসাও সামলাচ্ছি, অফিসও সামলাচ্ছি, তারপরেও মনে হচ্ছে আমি গুড এনাফ না, আমি সবাইকে খুশি করতে পারছি না, এই জায়গাটাতেও একটু থামেন। সবাইকে খুশি করার আপনার দরকার নাই। আপনি একটা মানুষ, আপনি সবসময় 100% দিতে পারবেন না সবাইকে। কোনো দিন আমি যেটা বললাম যে কোনো দিন হয়তো 0% হয়ে যাবে একদিকে, কোনো দিন হয়তো 100% হবে আরেক দিকে, কোনো দিন হয়তো 30, 70, 40, 60 এরকম হতে থাকবে। ইনাফ। আপনি আপনার তো আপনি বেস্ট দিচ্ছেন, ওখানেই আপনি থেমে যান। কারণ অনেক সময় চাকরিজীবী মেয়েরা থামতে পারে না,
দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে। সো সাহায্য চাইতে শেখেন, থামতে শেখেন এবং সবাইকে খুশি করার চেষ্টা করেন না এখানে। আর স্টুডেন্টদের জন্য আমি খুবই সিনসিয়ারলি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করি যে প্লিজ এই টাইমটা রিলেশনশিপে বা সোশ্যাল মিডিয়াতে বাজেভাবে নষ্ট করেন না। আপনার এই সময়টাতে হ্যাঁ ফ্রেন্ডশিপ সুন্দর, রিলেশনশিপে যেতে চাইলে অ্যাটলিস্ট মানুষটাকে অবজার্ভ করেন, নিজেকে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার বানায় দিয়েন না। দেখতে পাচ্ছেন যে খারাপ মানুষ, তাও না আমি ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো না, বরং আপনি এই সময় একটু পড়াশোনাটা করেন, একটু নিজের স্কিলটা ডেভেলপ করেন, নিজেকে ফ্রেন্ডদের সাথে হেলদি ফ্রেন্ডশিপ কীভাবে তৈরি করতে হয়, কীভাবে সুন্দরভাবে কমিউনিকেট করতে হয় এটাই ফোকাস করেন। আর স্কিল ডেভেলপমেন্ট এটা প্রাইম টাইম, আপনার হাতে যে সুযোগ এখন, যে সময় এখন, এটা আপনি পরে পাবেন না। সো প্লিজ এই তিনটা আমি একদম ঠিক বলেছেন। আমি যদি নিজের স্টুডেন্ট লাইফেই ফিরে যাই তখন অনেক ডিসিশন আছে যেগুলো আমি এখনও রিগ্রেট করি, এখনও চিন্তা করি যে স্কিল ডেভেলপমেন্টটা সেটা আরেকটু আগে থেকে কেন শুরু করলাম না। তারপরও একটা বিষয় চিন্তা করে তখন রিলিফ লাগে যে না অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনের আগে থেকে স্কিলটা ডেভেলপ করেছি বলে হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। আচ্ছা আপু, এখন হচ্ছে একটা বিষয় আমরা চলে যাই, সেটা হচ্ছে আপনি তো আমাদের সাথে কাজ করেছেন, আমরা ফিমেলদেরকে নিয়ে কাজ করি, এই বিষয়টা আপনি জানেন। এই জায়গায় একটা সমস্যা আমি খুব বেশি ফেস করি, আমরা সবাই ফেস করি, সেটা হচ্ছে নারীদেরকে নিয়ে যখন আমরা কোনো কিছু ভালো করতে যাই কমেন্ট সেকশানে নেগেটিভিটি দিয়ে ভরে যায়। অ্যান্ড কিছু কমেন্টস আমি যদি একটাই আপনাকে বলি সেটা হচ্ছে ম্যাক্সিমাম এই ধরনের কমেন্ট আসে যে আমরা নাকি নারীদেরকে স্বাবলম্বী হতে এত বেশি অনুপ্রাণিত করছি, তাদেরকে ভুল পথে আমরা ঠেলে দিচ্ছি এবং তারা সংসার থেকে বিমুখী হয়ে যাচ্ছে, সংসারের প্রতি তাদের অনীহা চলে আসছে। এরকম কিছু কমেন্টস পুরুষদের কাছ থেকে আসে। এইটা কেন আসে, মানে ওয়াই ইজ দ্যাট? স্কিল ডেভেলপমেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সাথে সংসারে অনীহা আসার কি সম্পর্ক? দেখেন, মেয়েরা আমাদের জন্য, আমরা যদি দেখি আমাদের জন্য এই যে ঘর বাহির একসাথে সামলানো অনেক বেশি আরামের না। মেয়েরা বেসিকলি ওই আদরটা পছন্দ করে, মেয়েরা বেসিকলি নিশ্চিন্ত জীবনটাই পছন্দ করে, নিরাপত্তাটাই পছন্দ করে। নিরাপত্তার জীবনেও ওরা চেষ্টাও করছিল। কিন্তু মেয়েরা আসলে কেন আস্তে আস্তে বাসা থেকে বের হওয়ার চেষ্টা শুরু করলো? মেয়েরা কেন নিজেদের দায়িত্ব নেওয়া শুরু করলো? অসংখ্য সংসার আছে স্বামী দায়িত্ব নেয় না, মেয়েদেরকে দায়িত্ব নিতে হচ্ছে। শিক্ষিত পরিবার, স্বামী দায়িত্ব নেয় না, মেয়ের বাবার উপরে নির্ভর করে আছে, বা হচ্ছে মেয়েটাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে, টাকা এনে দাও বাপের বাড়ি থেকে, এটা করে দাও ওটা করে দাও, বা মেয়েটার কোনো চাহিদাই পূরণ করে না। মেয়েটা দেখছে তার বাচ্চাদের চাহিদাও পূরণ হচ্ছে না, তখন মেয়েটা আসলে কি করবে? মেয়েটা দেখছে যে তাকে অ্যাবিউজের শিকার হতে হচ্ছে, মারধর খেতে হচ্ছে। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলেটা ড্রাগ অ্যাডিক্ট, ছেলেটা পরকীয়াতে চলে যাচ্ছে, মেয়েটা কি করবে তখন? অপমানটা সে নিতে পারছে না। সো যদি একটা পরিবারে একটা ছেলে প্রপারলি তার রেসপন্সিবিলিটি না নেয়, মেয়েটা কি করবে? ঘরের বাহিরে যাবে। এখন যে জিনিসটা হচ্ছে, যখন এই যে আমি একটু আগে বললাম যে দুটো এক্সট্রিম ভার্সনে আমরা চলে যাই, আস্তে আস্তে মেয়েরা দায়িত্ব নিচ্ছে, যেই জিনিসটা হয় এটা হয়তো আপনিও দেখে থাকতে পারেন, আসলেই যারা সাফার করে তাদের পর্যন্ত পৌঁছানোটা খুব টাফ হয়ে যায় অনেক সময়। তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করছেন, আপনারা যেতে পারছেন, ডেফিনেটলি এটা আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদেরকে অনেকে রিকমেন্ড করি এখন। সো এখানেই পার্টটা যে অনেক সময় যারা অ্যাকচুয়ালি সাফারার ওদের কাছে খুব কম সময় পৌঁছানো যায়, কিন্তু আরেকটা মানে গ্রুপ তৈরি হচ্ছে, তারা প্রিভিলেজড মেয়েদের একটা গ্রুপ, এবং তারা যেটা করে তারা লিটারালি দুষ্টুমি করে, এবং যারা সাফারার ওদের জন্য এরা কাইন্ড অফ মানে ওদের জীবনটাকে আরও অসহনীয় করে দিচ্ছে, এবং ওদের যে কষ্টগুলোকে এটা সব এখন ঠাট্টার ছলে নেয়। এই জন্যই আপনি যে বললেন না যে কিছু কমেন্ট থাকে, এই কমেন্টগুলো কিছু পুরুষ যারা ওই যে দায়িত্ব নেয় না, আরেকটা যেটা করে এই যে দুষ্ট গ্রুপের কিছু মেয়েরা থাকে যারা আমাদের মেয়েদের স্ট্রাগলটাকে একটা মানে হাস্যরসের বস্তুতে রূপান্তর করে। এই দুষ্ট গ্রুপের মেয়েগুলোর জন্য তখন যারা রিয়েল সাফারার ওদেরকে কমেন্টগুলো নিতে হয়। সো এই দুষ্ট গ্রুপের মেয়েরা যেটা করে, ওরা অ্যাকচুয়ালি এক্সট্রিম ভার্সনটা, ওরা মানে পুরুষতান্ত্রিক সমাজের সব ধরনের সুবিধা ভোগ করবে এবং একই সাথে ছেলেদেরকে গালিও দিতে থাকবে। সো তখন যেটা হয়, যারা আসলে সাফার করছে ওদের মানে যে কষ্টগুলা ওটা পর্যন্ত আমরা পৌঁছতে পারি না, ওদের গলার আওয়াজটা আমাদের পর্যন্ত আসে না। সো এই কারণেই আপনি কমেন্টগুলো আসে প্রচুর।
এক্স্যাক্টলি রাইট আপু, ঠিক একদম ঠিক বলেছেন। এখন এরকম আরো অনেক নেগেটিভ কমেন্টস আছে বা মেসেজ আছে যেগুলো আমার ইনবক্সে প্রতিনিয়ত আসলে আমাকে আসবেই। মেসেজ করে, হয়তো সেগুলোর সমাধান আমি দিতে পারি না, বাট আজকে আপনার সাথে যে আলোচনাগুলো করছি মূলত সেই পয়েন্টসগুলোই আমি এখানে নিয়ে এসেছি যেন তারা তাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজে পায়। এখানে আমি যখন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি কাজ করা শুরু করেছি এসআর ড্রিম আইটির সাথে ডেডিকেটেডলি, কারণ বাংলাদেশে এরকম খুব কম প্ল্যাটফর্ম আছে যারা ডেডিকেটেডলি নারীদেরকে নিয়ে কাজ করে। সেক্ষেত্রে একটা জিনিস তো খুব ভালোভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে মেয়েদের মধ্যে ট্যালেন্ট আছে তাদের। হয়তো আপনি যেটা বলছেন এখন যে পড়াশোনার প্রতি অনীহা জাগ্রত হয়েছে, এটা এনভায়রনমেন্টের কারণে, কিন্তু তাদের মধ্যে ট্যালেন্ট আছে এবং তাদেরকে যদি সেই সুযোগটা দেওয়া যায় তারা কিন্তু অনেক কিছু করতে পারে। যেমন প্রিভিয়াস ফিমেল ক্যাম্পেইনের কথা যদি বলি, আপনি আমাদের সাথে যে ক্যাম্পেইনে কাজ করেছেন আপনিও ইন্সপায়ার করেছেন, বা তারা ঘরে বসে কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আপনি আমাদের সাথে নারীদের জন্য কাজ করেছেন। ওই ক্যাম্পেইনে নারীরা এত বেশি সিরিয়াস, তারা যে ক্লাস করছে প্রতিদিন সাপোর্টে আসে, এসে বলছে যে আপু আমার তো 2টা বাচ্চা আছে, আমি টাইম ম্যানেজ করতে পারছি না, একজনকে ঘুম পাড়াই তখন আরেকজনকে কোলে নিয়ে সে ক্লাস করে। সো এই যে মাল্টিটাস্কার বা ম্যানেজমেন্ট তারা কিন্তু করতে পারছে। সেক্ষেত্রে তাদের আগ্রহ অনুযায়ী বাংলাদেশে প্ল্যাটফর্ম এরকম খুবই কম। তো এক্ষেত্রে আমরা আসলে বাংলাদেশে কিভাবে পরিবর্তনটা আনতে পারি? আমি আপনার সাথে এই কথাটাতে খুব একমত যে মেয়েদের সাথে কাজ করে কিন্তু খুব আরাম, যারা সিনসিয়ার। কারণ মানে আসলেই মেয়েরা অনেক ভালো লেভেলের তাদের হচ্ছে ওই সিনসিয়ারিটিটা দিতে পারে এবং তাদের কাছে কাজ বের করা যায়। সো এই প্ল্যাটফর্মটা আপু কীভাবে দিতে পারেন বলতে গেলে এই জিনিসটা আসলেই টাফ, কিন্তু তারপরেও আপনাদের মতো হয়তো একজন বা একটা দুটো গ্রুপ হয়তো চেষ্টা করে, বাট লেগে থাকাটা হয়তো হয় না, বা প্ল্যানিংটা হয়তো প্রপার থাকে না, বা হয়তো অনেক সময় উদ্দেশ্যটা থাকে না যে আসলে আমি একটা মানুষকে সাহায্য করব, হয়তো উদ্দেশ্যটা এরকম থাকে কাইন্ড অফ নিজেরা মানে হয়তো সুবিধা নিব। সো নারীদেরকে নিয়ে এই যে প্রপার ডেডিকেশনটা, এইটা যদি আসলেই থাকে যে আমি কোনো একটা মানুষকে হেল্প করতে চাই, বা খুব বেশি ইম্পালসিভিটি না, প্রপার একটা প্ল্যানিং যদি থাকে, তখন কিন্তু আমার মনে হয় যে এগুলো আসলে অসম্ভব হবে না। আরেকটা যেটা মনে হয় যে অনেক সময় আমাদের মেয়েদের মানসিক যে মুক্তিটা না থাকার কারণে আমরা ইনসিকিউর হয়ে যাই, এবং ইনসিকিউরিটির কারণেও আমরা প্রপারলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারি না। আমরা কম্পিটিশনে গিয়ে খুব হয়তো একটু পচা কাজ করে ফেলছি, একটু হয়তো ইনসিকিউরিটি থেকে একজন আরেকজনের প্রতি আক্রমণাত্মক হয়ে যায়। সো এই জায়গাগুলোও যদি আমরা একটু সরিয়ে দিই, মানসিক ওই মুক্তিগুলোর চর্চা বেশি করি, মানে জীবনটাকে আরও সুন্দরভাবে বুঝাতে পারি যে আপনার রিজিক আপনার কাছেই থাকবে, আপনার পোটেনশিয়াল আপনারই, আপনার ফিল্ডে আপনাকে ইউনিক হতে হবে, চেষ্টা করি আপনার হার্ডওয়ার্কের মাধ্যমে, অন্য কেউ এটা কেড়ে নিবে না, পারবে না, ওনার রিজিক যতটুকু উনিই পাবে। তখন আস্তে আস্তে করে হয়তো এই জিনিসগুলোকে আরও সুন্দরভাবে স্ট্যাবলিশ করা যাবে। কারণ এটা সত্যি কথা আপু, মেয়েদের নিয়ে কাজ করাটা একটু কঠিন, বাট অসম্ভব না। এক্স্যাক্টলি, কঠিন, এটা ঠিক যে কঠিন বাট অসম্ভব না। কারণ তাদেরকে সুযোগ দিয়ে আমরা দেখলাম যে যাদের আসলে ইচ্ছা আছে, ডেডিকেশন আছে, তারা খুব সিরিয়াসলি কাজগুলো করে। আর এই যে আপনি বললেন যে একটা গ্রুপ আছে যারা হয়তো চাচ্ছে কিছু একটা করতে, কিন্তু তাদের মধ্যে কনসিস্টেন্সি নাই, তারা লেগে থাকতে চাচ্ছে না। এটা একটা সলিউশন আমরা এবার নিয়ে আসছি। আমি যদি একটু শেয়ার করি আপনার সাথে সলিউশনটা, সেটা হচ্ছে দেখা যায় কি ইনকাম করব মাস শেষে 5,000 টাকা বা 10,000 টাকা আপু ইনকাম করব, আমি এই জন্য কোর্স করতে চাই। ভর্তি হলো, 2টা ক্লাস করলো, দেখছে এক একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হচ্ছে, এত লং ক্লাস তাদের ভালো লাগছে না, তারা ফেসবুকে যে আবার স্ক্রলিং শুরু করে দিয়ে বের হয়ে গেল, তারপর আর কোনো খবর নাই তাদের। তারা তো টাকা দিয়ে ভর্তি হয়েছে, কষ্ট করে ভর্তি হয়েছে। এটার সলিউশন হিসেবে আমরা এবার একটা অ্যাসেসমেন্ট লার্নিং সিস্টেম তৈরি করেছি, যে আমাদের এই ক্যাম্পেইনে নারীদের জন্য আমরা 5টা অ্যাসেসমেন্ট রেখেছি। লাইক প্রতি মাসে তাদেরকে আমরা তাদের এক্সাম নিব, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং তারা যদি এই অ্যাসেসমেন্টটা ভালোভাবে কমপ্লিট করতে পারে তাদেরকে আমরা স্কলারশিপ দেব 20% করে, তাদের কোর্সে 20% করে স্কলারশিপ দেব। এভাবে যদি তারা 5টা অ্যাসেসমেন্ট কমপ্লিট করে তাহলে কিন্তু তারা 100% স্কলারশিপ পাচ্ছে। সো ওই যে একটা মানে প্রবলেম মনে হয় আপনিও ফেস করেছেন, আমরাও ফেস করি, সেটা হচ্ছে আপু কোর্স করতে চাই কিন্তু কোর্স করার টাকাটা নাই, রাইট? আপনার কমেন্টেও আমি দেখেছি আপনি যখন পোস্ট করেছিলেন। সো ওই যে এই প্রশ্নটার সলিউশন হিসেবে আমরা এই স্কলারশিপ সিস্টেমটা নিয়ে এসেছি। এক হচ্ছে
টাকা নাই, আর দ্বিতীয়ত হচ্ছে কনসিস্টেন্সি নাই। এই দুইটার সমাধান হিসেবে আমাদের এই লার্নিং অ্যাসেসমেন্ট সিস্টেম। অ্যান্ড এখানে একদম শেষ পর্যায়ে 5টা অ্যাসেসমেন্ট যারা কমপ্লিট করতে পারবে তাদের জন্য আমরা একটা গ্র্যান্ড লাইভ এক্সাম রেখেছি, যেটা একটা গ্র্যান্ড ভেনিউতে হবে, যেখানে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, মিডিয়া, নিউজ থাকবে। সেখানে তারা নিজেদেরকেও হচ্ছে একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবে। যিনি ফার্স্ট হবেন তার জন্য 50,000, যিনি সেকেন্ড হবেন তার জন্য 30,000 টাকা, আর যিনি থার্ড হবেন তার জন্য 20,000 টাকা। এর বাহিরেও আরও টপ 10 শিক্ষার্থীকে আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত নগদ স্কলারশিপ দেব। এটা দেওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের মেয়েরা যেন এই সেক্টরে আসে, তারা যেন তাদের স্কিল ডেভেলপ করে, এবং এই যে কোর্স ফি নাই, কোর্স ফির অভাবে কাজ করতে পারছে না বা শিখতে পারছে না, তাদেরকে সেই জায়গাটায় আসলে উৎসাহিত করা। আপনি আমাদের এই উদ্যোগ সম্পর্কে আপনার কি মতামত আছে? আমার অবশ্যই এটা যথেষ্ট আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনাদেরকে, কারণ আসলে এই জিনিসটার প্রয়োজন। কারণ মানে এই যে টাকা নাই, আপনারা আসলে যে প্ল্যাটফর্মটাতে কাজ করছেন, এটা আমি বললাম যে যারা আসলেই সাফারার, আমি এরকম আসলে অনেক আপুদেরকে দেখেছি যে হাজব্যান্ডের টাকা আছে, তার তো নাই, বাবা মাও তাকে হেল্প করবে না, এবং তাকে সংসারটা করে যেতে হবে মুখ বুঝে, বা হয়তো তার বিয়েই হয়নি, বাবা মাও তাকে এক কোনায় ফেলে রেখে দিয়েছে। সো যখন আপনারা এরকম একটা অফার দিচ্ছেন, ডেফিনেটলি এটা ওনাদের জন্য অবশ্যই উচিত গ্র্যাব করা যত দ্রুত সম্ভব। আর আরেকটা যেটা দেখা যায় যে হয়তো ওনারা নিচ্ছেন কিন্তু যে আগ্রহটা পাচ্ছেন না। বাট আমি ওই জায়গাটায় সবসময় যেটা বলি, আপনি যখন একটা কাজ শুরু করেন, আপনি আপনার সামনে না একটা ওয়াই রাখেন, কেন শুরু করেছিলাম, ওই কেনটা মাথার ভেতরে রাখেন, এবং প্রয়োজনে নিজের যে ডিস্ট্র্যাকশনগুলো আছে সব কিছু সরায় ফেলেন, নিজের কষ্টটা মনে রাখেন, কেন আসছেন, স্কলারশিপটাকে চেস করেন, দেখবেন যে আপনি পৌঁছে গেছেন ওই কনসিস্টেন্সিটা। থ্যাংক ইউ আপনাদেরকে যে এত সুন্দরভাবে প্ল্যান করার জন্য। ইনশাল্লাহ। আসলে এই ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সাপোর্ট। অনেক বেশি পুশ করতে হয়। আমি যে জিনিসটা ফেস করলাম, লাইক আমাকে যখন মেসেজ করে, আমি কিন্তু সময় নিয়ে প্রতিটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এই কারণে, কারণ তারা দেখা যায় যখন আমার ভিডিও দেখে, তারা আমার ভিডিও দেখেই হচ্ছে ভর্তি হতে চায়, সো তারা চায় যে আপনার সাথেই কথা বলবো, কারণ ট্রাস্ট ইস্যুসও থাকে। তো তাদেরকে বিষয়টা বোঝানো, প্লাস তারা যে কিছু টাকা এখানে খরচ করবে, এটাকে তারা খরচ হিসেবে দেখে, যদিও আমরা এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখি, এটা তারা করতে চায় না। কারণ তারা মনে করে কোর্সের পেছনে বা স্কিলের পেছনে টাকা খরচ করা মানে হচ্ছে ওয়েস্ট অফ মানি, অ্যান্ড এটা তারা বাসা থেকে শুনে আসে। ওই যে ফাইন্যান্স ম্যানেজমেন্টটা শিখে না তো, যে কোথায় ইনভেস্ট করা উচিত আর কোথায় খরচ করা উচিত। কাজেই সব কিছুই খরচ। মোবাইল কেনাটা খরচ না, ইনভেস্টমেন্ট। জুতা কেনাটা ইনভেস্টমেন্ট। এটা তো এক্স্যাক্টলি। অ্যান্ড এই কারণেই তারা সিদ্ধান্তটা নিতে পারে না। এখন আপু একটা বিষয়ে সিদ্ধান্তর এখান থেকে আমার মাথায় আসলো, সেটা হচ্ছে আরেকটা বিষয় আমরা খুব বেশি ফেস করি, সেটা হচ্ছে, এটা আমি নিজেও দেখেছি, সেটা হচ্ছে যারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তারা কিন্তু ফ্যামিলিতে একটা ডিসিশন মেকিংয়ে অংশগ্রহণ করতে পারে। আর দ্বিতীয়ত যাদের আসলে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি নাই, তাদেরকে জিজ্ঞেসও করা হয় না। ফর এক্সাম্পল, হয়তো মেয়েকে বিয়ে দিবে, তার সন্তানকে বিয়ে দিবে, বা ছেলের বিয়ে ঠিক করবে, সেক্ষেত্রে বাবার সিদ্ধান্তেই কিন্তু বিয়ে হচ্ছে, মার মতামতটাও নেওয়া হয় না যে মেয়েকে এখানে বিয়ে দিবে কি দিবে না। সো সেক্ষেত্রে আমরা দেখেছি যার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি আছে তার মতামতের গুরুত্ব আছে, আর যার নাই তার মতামতের কোনো গুরুত্ব নাই। এই বিষয়টাকে আসলে কতটুকু সঠিক বা যৌক্তিক? এটা তো আসলে আমি বলবো যে খুব কমন সিনারিও তো অনেক সময় আমরা দেখি। আমাদের মানসিকতার অভাব, মানে একটা সুন্দর মানসিকতার অভাব, যে আমি মাকে জাস্ট বিকজ উনি ঘরে থাকেন আমরা চট করে বলে দিই যে তুমি তো বাসায় থাকো, কী করো সারাদিন, ও কিছু বুঝে না, বাইরের জগৎ সম্পর্কে জানে না, আমরা ঠেলে এক কোনায় সরায় ফেলি। সো যাকে আমি আসলে মূল্যায়নই করি এভাবে যে কিছু বুঝে না, বাসার অন্য আসবাবপত্রের সাথে এক কোনায় পড়ে থাকবে, সো তার মতামত তো আসলে নেয় না মানুষজন। সো এই কারণেও আসলে মেয়েরা ওই যে ইনসিকিউরিটিটা, যে আমার আসলে অস্তিত্বের পরিচয়টা কী, আমি আসলে কে, কী হতে চাই, ওই জিনিসটা মেয়েরা এখন চিন্তা করে এবং ওটা রিক্লেম করতে চায়। যে কারণে অনেক সময় যে সমাজে একটা ঝড় ওঠে যে মেয়েরা পরিবার ছেড়ে দিচ্ছে। মেয়েরা পরিবার ছেড়ে দিচ্ছে না, মেয়েরা নিজেদেরকে, নিজের সেলফটাকে খুঁজে পেতে চাচ্ছে, নিজের অস্তিত্বকে চিনতে চাচ্ছে, নিজের অস্তিত্বকে পরিচিত করাতে চাচ্ছে। এটাই আসলে সমস্যা হয়ে যায়। এই যে যারা এই ফিল্ডে সাকসেসফুল, বা যারা যে কোনো তার ক্যারিয়ারে তারা সাকসেসফুল, সো যখন তারা তাদের সাকসেসফুল স্টোরি শেয়ার করে সবার সাথে, তো যারা সাকসেসফুল হতে পারে না
হয়তো হওয়ার পথে, তাদের এই যে স্টোরিগুলো শুনে তারা খুবই, তাদের মধ্যে একটা কম্পিটিটিভ মাইন্ড চলে আসে। অ্যান্ড ফেসবুক, ইনস্টাগ্রামে এই যে বিষয়গুলো দেখে তারা, আমি বলি, হতাশ হয়ে পড়ে যে সে পারছে, আমি কেন পারছি না। তো এই ক্ষেত্রে যারা পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে কোনো কাজে ধৈর্য থাকতে হবে। আপনাকে এখানে অবশ্যই খুব আবেগতাড়িত হওয়া যাবে না বা খুব তাড়াহুড়ো করা যাবে না, কারণ আপনি আসলেই আরেকটা মানুষের স্টোরিটা শুনছেন। এটা আমি সবসময়ই বলি, এই যে আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া বা ইনস্টাতে যে যতটুকু দেখতে পাচ্ছেন, পিছনের গল্পটা এরকম না। আপনি জানেন না যে মানুষটা আজকে তার সাকসেস স্টোরি আপনার সাথে শেয়ার করছে, সে কতবার সে নিজে ফেল করেছে, সে কতবার নিজে কান্নাকাটি করেছে, সে কতবার মানুষের কাছ থেকে রিজেক্টেড হয়েছে। ওগুলো ফেস করে সে আজকের এই মানুষটা হতে পেরেছে। কারো কারো ক্ষেত্রে ভাগ্য ক্লিক করে যায়, সেটা আলাদা ব্যাপার। যাদের ভাগ্য ক্লিক করে তারা যদি ডিসিপ্লিনের মাধ্যমে ওটাকে ধরে না রাখতে পারে, ওটা ঝরেও যায় তারা দ্রুত। কিন্তু যেই মানুষগুলো একবারে শূন্য থেকে পরিশ্রমের মাধ্যমে এখানে আসে ধৈর্য ধরে, আলটিমেটলি তারাই টিকে যায়। কারণ প্রতিভার চেয়েও পরিশ্রম বেশি কাজ করে, বুদ্ধিমত্তা বেশি কাজ করে। আপনাকে পরিশ্রম করতে হবে বুদ্ধিমত্তার সাথে। সো আপনি যদি তাড়াহুড়া করতে চান, আপনারও পা স্লিপ করবে। হতাশ হওয়া সহজ, এটাই কিন্তু সহজ, হতাশ হওয়াটা। কিন্তু আপনি যদি জিনিসটা এভাবে চিন্তা করেন যে আমি লেগে থাকবো, যতদিন পর্যন্ত আমি রেজাল্ট না পাই আমি টুকটুক করে চেষ্টা করব, সিনিয়রদের কাছ থেকে সুপারভাইজেশনের মাধ্যমে প্ল্যান চেঞ্জ করতে হলে ওটা করব, বাট আমি একটু একটু করে আগাতে থাকবো, মডিফাই করে প্ল্যান। ইনশাল্লাহ আপনি একটা সময় পৌঁছে যাবেন। ওই জিনিসটাই, আপনার পথটা কঠিন, মাথায় রাখতে হবে। যেই মুহূর্তে আপনি চুজ করেছেন যে আপনি কিছু একটা করবেন, ওই কঠিন পথ কখনো সহজ করার চেষ্টা করেন না। কঠিন পথ ধরে আস্তে আস্তে করে আগাতে থাকেন, প্রতিদিন একটু একটু করে। এটাকে আমরা টার্টল থিওরিও বলতে পারি, যে কচ্ছপের মতো টুকটুক 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 করে আগাতে থাকতে হবে, কখনো থামবো না। অন্যরা 5 দিনে পারছে, অন্যরা 2 দিনে পারছে না, আমি হয়তো 5 মাসে পেরেছি, বাট আমি পেরেছি এবং আমি গিয়েছি যখন, আমি পৌঁছে গেছি শেষ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর লাস্টলি আরেকটা পয়েন্ট আমি যেই জিনিসটা বলবো, যে কাউকে হিংসা না করতে। কারণ যখন আপনি আসলে হিংসা করা শুরু করবেন, সাথে সাথে আপনার ভেতরে প্রচণ্ড ইনসিকিউরিটি তৈরি হবে এবং আপনি তখন যতই পরিশ্রমী হন না কেন, আপনি পড়ে যাবেন, আপনি কোনোদিন উঠে দাঁড়াতে পারবেন না। আচ্ছা আপু, যে সকল নারীরা নিজের স্বপ্নকে অসম্ভব মনে করে, সে সকল নারীদের উদ্দেশ্যে কি বলবেন? স্বপ্ন যেহেতু আপনি দেখেছেন, তার মানে এটা অসম্ভব না। আপনি যদি এই স্বপ্নটা না দেখতেন, তার মানে আপনার মাথার ভিতরেই আসতো না, তার মানে তখন ওটা অসম্ভব। আমি অলওয়েজ এটাই বিশ্বাস করি। কারণ কি, প্রথম কথা, এখানে আমি সবসময় এটা বিশ্বাস করি যে যদি একটু আমি আমাদের রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকেও আসি, আপনি যে একটা জিনিস চাচ্ছেন বা আপনার মাথায় হঠাৎ করে এটা কাজ করলো যে কাইন্ড অফ আমি এই কাজটা করতে চাই, তার মানে এই চিন্তাটা বেসিক্যালি আল্লাহ আপনাকে দিচ্ছে। আল্লাহ চান যে আপনি ওটা অ্যাচিভ করেন এবং আপনি এটার জন্য ওনার কাছে দোয়া করেন। কারণ আল্লাহ না চাইলে আপনার মনের মধ্যে কোনো চিন্তা আসবে না। খেয়াল করে দেখেন, অনেক সময় অনেক মানুষ কিন্তু বলে যে আমার জন্য দোয়া করবেন। আপনি কিন্তু বসে বসে লিস্ট করে রাখতেছেন আমি দোয়া করব, কিন্তু দোয়া করার সময় তার নামটাই মনে আসে নাই। আবার অনেক সময় আপনি লিস্টও করেননি, কিন্তু হুট করে একজন মানুষের নাম চলে আসছে। সো জিনিসটা এরকম, যখন আপনি কোনো কিছু স্বপ্ন দেখছেন বা আপনার কোনো মাথায় পরিকল্পনা আসছে, আমি এটা আসলে নিজেকে একটু দেখলে ভালো লাগতো বা এটা যদি করা যায়, তার মানে আপনি ওটা পৌঁছাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও চাচ্ছে যে আপনি ওখানে আপনি যেতে পারবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি প্ল্যান করেন এবং ডিসিপ্লিনের সাথে অল্প অল্প করে লেগে থাকেন। একটা জিনিস মাথায় রেখেন, মোটিভেশন দিয়ে জীবন চলে না। সো আপনি যত মোটিভেশন চেজ করতে যাবেন, ওটাকে আপনি তাড়া করবেন যে মোটিভেটেড থাকলে কাজ করব না, মোটিভেশন ভুলে যান। আপনি আপনার স্বপ্নটা সামনে রাখেন আর প্রতিদিন একটু একটু করে করতে থাকেন যে না, আমার মোটিভেটেড না হলেও আমি করব। সো যখন আমরা আসলে এটা মনে করি আমি অসম্ভব, এটা পারবো কিনা, আমরা একটা ট্র্যাপে পড়ে যাই। কারণ ওই যে আমরা ইনসিকিউরিটির ভিতরে যাচ্ছি, ভয় পাচ্ছি যে আমি কি আসলে পারফেক্টলি পারবো নাকি অন্যদের মতো। এই ট্র্যাপগুলো থেকে বের হতে হবে। আচ্ছা আপু, 2026 সালে আমরা অনেক মেয়েরাই আছে যারা ঘরের বাহিরে যেয়ে কাজ করতে চাই না। ঘরের বাহিরে যেয়ে কাজ করাটা আমার কাছে মনে হয় যে ইটস আ চয়েস। যারা চাচ্ছে তারা বাহিরে যেয়ে কাজ করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাদের কাছে অপশন নাই, ইনকাম করতে হবে, তারা বাহিরে যেয়ে কাজ করছে। আর অনেকে আছে ঘরের কাজের জন্য বাহিরের জবটা বা ক্যারিয়ারটাকে তারা স্যাক্রিফাইস করে দিচ্ছে। সেক্ষেত্রে এই যে 2026-এ এসে ঘরে বসে যে এত স্কিল ডেভেলপ করা যায়, এটা বাংলাদেশের 90% মেয়েরা জানেই না। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে 26 সালের সাথে তারা কিভাবে, তাদের কি তাল মিলিয়ে চলা উচিত বা কিভাবে তারা এই সম্পর্কে আরও বেশি নলেজ গেইন করা উচিত?
আমি এই জন্যই বলছিলাম একটু আগে যে টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলা শিখতে হবে বাবা আমাদেরকে, যাতে অ্যাটলিস্ট তারা বাচ্চাদেরকে মেসেজটা দিতে পারে যে তোমাদেরকে টেকনোলজি শিখতে হবে। কারণ হয় আমরা টেকনোলজি ব্যবহার করব অথবা টেকনোলজি আমাদেরকে ব্যবহার করবে। এবং আমরা মেয়েরা টেকনোলজি নিয়ে অনেক বেশি ভয় পাই। অনেকেই বলে যে আমি টেক সেভি না। না, এই কথাটা বলা বন্ধ করতে হবে। কেন আপনি টেক সেভি হতে পারবেন না? আপনার ব্রেইন বা একটা ছেলের ব্রেইনের মধ্যে হ্যাঁ কিছু হয়তো ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে বা কোনো কিছু শেখার দিক থেকে আপনাকে তো আল্লাহ কোনো কমতি দিচ্ছে না। সো আপনি কেন বলবেন যে আমি এটা শিখতে চাচ্ছি না? আপনি যে জিনিসটায় আগ্রহী হচ্ছেন আপনি কিন্তু ঠিকই ওটা শিখে ফেলছেন। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে না পারেন আপনি পিছিয়ে যাবেন। ইনফ্যাক্ট এটা অহরহ আমি দেখতে পাই যে বিয়ের পরে হয়তো হাজব্যান্ডও সাপোর্টিভ, ওয়াইফও চাচ্ছেন চাকরি করতে, বাট সন্তানের দেখাশোনার জন্য পারছেন না। সেই ক্ষেত্রে আপনি যদি জাস্ট এই যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বা বিভিন্ন কিছু আপনি স্কিল ডেভেলপ করে ঘরে বসেই আপনি যে এত সুন্দরভাবে নিজের আর্থিক স্বাধীনতা নিয়ে আসতে পারেন, বাচ্চাদেরকে সাহায্য করছেন, সংসারে আপনি আপনার স্বামীকে সাহায্য করতে পারছেন, দিন শেষে তো আপনি আপনার নিজেকে ভালো রাখছেন। সো টেকনোলজি খুব কঠিন জিনিস না, এটা কোনো রকেট সায়েন্স না যে এটা শেখা যাবে না, এটা খুব কঠিন না, আপনি শিখতে পারবেন। জাস্ট ভয়টা পেন না, জাস্ট আপনি মানে বেবি স্টেপ দেন, আপনি দেখবেন যে এটা আপনার হাতের মুঠোয় চলে আসছে। রাইট, এই যে ফার্স্ট স্টেপ যেটা, এটাই হচ্ছে অনেকে নিতে চায় না। তারা ভয় পায়, সিদ্ধান্তহীনতায় ভুগে যে আমি পারবো কি পারবো না। আর যখন তারা কোর্সে আসলে ভর্তি হয়ে যায় বা তারা যখন স্কিলটা ডেভেলপ করতে আসে, তখন দেখা যায় একটা সিম্পল জুমে স্ক্রিন শেয়ার করবে, সেটাতে তারা ভয় পায়। এমন না যে সেটা তারা পারে না, কোথায় আছে ম্যাম খুঁজে পাচ্ছি না, ভয় পেয়ে যায়। সো আপনি অপশনসগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন যে ওখানে শেয়ার স্ক্রিন লেখা আছে, বলে হ্যাঁ ম্যাম পেয়েছি। তখন Exactly. তাদের একটা সাপোর্টের প্রয়োজন হয়। সেই সাপোর্টটা যদি তারা পায় তাহলে আসলে অনেক আগে যেতে পারে। কিন্তু মেয়েরা এই যে সিদ্ধান্তহীনতায় ভুগে বা একটা ডিসিশন নিতে পারে না, এটার সব থেকে বেশি কারণ যেটা আমি দেখেছি সেটা হচ্ছে তার ফ্যামিলি একদমই সাপোর্টিভ না বা হাজব্যান্ডও একদমই সাপোর্টিভ না। ল্যাপটপে বসে একটা মেয়ে নাকি যখন কাজ করে তার হাজব্যান্ড তাকে সন্দেহ করে যে সে নাকি পরকীয়া করছে। এই কারণেও অনেকে কাজ করতে পারে না। অনেকে আছে যারা কাজ শুরু করেছে, তার ল্যাপটপ ভেঙে ফেলেছে তার হাজব্যান্ড, এইরকম স্টোরিও শুনেছি। অ্যান্ড এগুলো আমরা প্রতিদিন হাজারো স্টোরি শুনি এরকম, যেটা হয়তো আপনি থাকলে সমাধান দিতে পারতেন, কারণ সেই সমস্যার সমাধানগুলো আমরা দিতে পারি না। যে কি বলবো, আমরা তো তাদেরকে কাজ করা শেখাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট হওয়া শেখাচ্ছি, কিন্তু তারা এই যে চ্যালেঞ্জেসগুলো এগুলো তারা ফেস করে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওটাই আমি যেটা বললাম যে আপু, আমাদের ইনসিকিউর পুরুষ তো আছে, এমন যে নাই তা তো না। ধরেন আমি যদি অসম্ভব একজন ভালো মানুষ হই, আমার মাথায় কিন্তু কখনো কাজ করবেই না যে আপনি চুরি করতে পারেন। কিন্তু যখন আসলে আমি নিজেই চোর, আমার কিন্তু মাথার মধ্যে শুধু ঘুরবে আপনিও মনে হয় চোর। সো এক হচ্ছে গিয়ে যখন একটা মানুষ আপনাকে সন্দেহ করছে যেটা আপনি না, হয়তো ওনার ভিতরে কোনো ইনসিকিউরিটি আছে। এবং দ্বিতীয়ত যে ওই মানুষটা আপনার মানে আর্থিক স্বাধীনতা বা আপনার মতামতের স্বাধীনতাকে ভয় পাচ্ছে কেন? উনি আসলে নিজে এগিয়ে ওনার ইনফিরিটি কমপ্লেক্স বা ইনসিকিউরিটিগুলো থাকে। ডেফিনেটলি এটা অনেক কঠিন আপনাদের জন্য, কিন্তু যদি আপনারা এরকম মানে বিরূপ বা প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে যান, আপনাকে আসলেই যেই জিনিসটা ম্যানেজ করা শিখতে হবে যে আপনি আসলে কেন এই যে স্কিলটা বা কেন এই কোর্সটাতে আপনি ভর্তি হচ্ছেন, এটার আপনার আসলে কেন প্রয়োজন। যদি আপনার মনে হয় যে আপনার ভ্যালিড রিজন আছে, দেন আপনি জিনিসটাকে এভাবে ট্রাই করেন যে হয়তো আপনার হাজব্যান্ড যখন বাসায় থাকবেন না বা উনি যখন আসলে ঘুমোচ্ছেন, আপনি তো হয়তো তখন ট্রাই করতে পারেন। এটা আমি অনেককেই বলি, কারণ দেখা যায় হয়তো ছেলে নিতেই পারছে না যে আমি বাসায় আছি আমার সামনে বসে থাকবা, বা একটু আমাকে পানি দাও, আমাকে লুঙ্গি এনে দাও, আমাকে চা এনে দাও, কন্টিনিউয়াসলি নক করতে থাকে যে ও আচ্ছা তোমার মা এখন শিক্ষার্থী হয়েছে, তোমার মা এখন ছাত্রী হয়েছে, বিভিন্ন রকমের টন্টিং আসতে থাকে। আবার হয়তো মেয়েটা একটু বলতেছে তুমি এত গাধা কেন, তুমি তো পারবা না, তোমাকে দিয়ে হবে না, এরকম বিভিন্ন কথা বলে। আর অনেক ক্ষেত্রে ছেলেরা তো চাই না যে মেয়েটা হচ্ছে আর্থিকভাবে স্বাধীন হোক, কারণ স্বাধীন হওয়ার মাত্রই হচ্ছে তার মানে কন্ট্রোল থেকে বের হয়ে যাবে মেয়েটা। কাজে এইসব ক্ষেত্রে আপু আপনার জীবন আসলেই কঠিন।
এখানে আসলে লুকানোর কোনো কিছু নাই, সরাসরি বলছি এটা আপনার জন্য কিছু ক্ষেত্রে অসম্ভব, এটা আপনার জন্য এটা একটা যুদ্ধের মতো। কাজে আপনাকে এখানে অনেক বেশি ট্রিকি হতে হবে, আপনি মাথা গরম করলে হবে না, ভেঙে পড়লে হবে না। যেটা বললাম, যখন আপনার হাজব্যান্ড হয়তো অফিসে আছেন, যখন উনি ঘুমিয়ে পড়েছেন, আপনাকে কয়েক রাত আপনার হয়তো ঘুম বাদ দিতে হবে, আপনাকে অসম্ভব পরিশ্রম করতে হবে, আপনার শরীর উপর দিয়ে উঠে যাবে, বাট স্টিল আপনি দিন শেষে যখন ওইটা অ্যাচিভ করতে পারবেন আপনার মনে হবে যে আই হ্যাভ ডান সামথিং গ্রেট। সো ওই পরিশ্রমের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে, ওই থ্রেট আপনাকে নিতে হবে, এবং জাস্ট আপনি আপনার নিজের চোখের সামনে যেটা রাখবেন, কেন আমি এই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি। আসলেই ওইসব আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিবে না, বলবে না যে না তুমি করো আমরা দেখবো না, বলবে যে তুমি তোমার স্বামীর সাথে খামাখা ঝামেলায় যেও না, ও তো তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে কিছু তো দিচ্ছে। কিন্তু আপনি বুঝতেছেন হয়তো আপনার হাজব্যান্ড আপনাকে হয়তো পেটাচ্ছে, আপনার হাজব্যান্ড হয়তো পরকীয়া করে বেড়াচ্ছে, আপনার হাজব্যান্ড হয়তো অন্যভাবে কোনো কিছু একটা করছে। কারণ ডেফিনেটলি আপনার হাজব্যান্ড যদি প্রবলেমেটিক না হতো উনি আপনার ল্যাপটপ আছাড় মারবে না, উনি আপনাকে কখনোই বলবেন আপনি পরকীয়া করছেন নাকি। আর আরেকটা জিনিস যেটা আমি এগেইন বলবো, যে কিছু অসহায় মেয়ে আসলেই থাকে আর কিছু দুষ্ট মেয়ে থাকে। সো এই দুষ্ট মেয়েগুলোর জন্য অনেক ক্ষেত্রে হয়তো আপনার হাজব্যান্ডও গুডউইল পারসন, তারপরেও সে আপনাকে সন্দেহ করতে পারে। সবসময় পুরুষদেরকে একতরফা দোষ দেওয়া যায় না। সো যদি আপনার হাজব্যান্ড এই ইনসিকিউরিটিতে, আমরা মেয়েরা যেমন সোশ্যাল মিডিয়াতে ইনসিকিউরড হয়ে যায়, ছেলেরাও হতে পারে, এটা খুবই স্বাভাবিক। যদি আপনার হাজব্যান্ড ওরকমই হয়ে যান, সো আপনি আপনার হাজব্যান্ডের সাথে ট্রান্সপারেন্ট থাকেন, আপনার মোবাইল থেকে শুরু করে সব কিছুতে আপনি ট্রান্সপারেন্ট থাকেন, যে দেখো আমার সব কিছু তোমার সামনে ওপেন, আমার কোনো কিছু লুকানো নাই। সো এই যে আমি কি করছি না করছি সবই তুমি জানো, তোমার সাথে দরকার হলে আমি এক্সেস শেয়ার করে রাখছি, সো তুমি দেখো এখানে আমি কিছুই করছি না। সো ইদার আপনার হাজব্যান্ড ইনসিকিউর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, অথবা ওনার নিজের ইনসিকিউরিটি। সো এটা এক্সপ্লোর করেন এবং ওই অনুযায়ী আপনি আগান। সেক্ষেত্রে আপু, যে সকল হাজব্যান্ডরা একদমই সাপোর্টিভ না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, সেই সকল হাজব্যান্ডদের উদ্দেশ্যে? ওনাদের উদ্দেশ্যে আপু আসলে বলাও যে না বলাও তা, কারণ ওনারা এটা শুনতেই নারাজ, মানতেই নারাজ যে এগুলোর প্রয়োজন আছে। এবং ওনারা বলা যেতে পারে কাইন্ড অফ, আমরা এটা যদি বলি উটের মতো, যে আমরা বালুর ভিতরে মাথা গুঁজে ভাবছি যে আমিও দেখছি না তো কেউ দেখতে পাচ্ছেন না, তারা তাদের জীবনটা এভাবে মনে করেন, তাদের জেদ বা তাদের একরোখা মনোভাবের ভিতর দিয়ে যেতে চান। কাজেই এর ফলে ওনারা যে একটা সময় গিয়ে বৃদ্ধ হবেন, একটা সময় গিয়ে তাদেরও যে আসলে মানুষের সাহায্য প্রয়োজন হবে, এবং তখন আসলে তারা ওই সাহায্যটা পাবেন কিনা বা তারা ওই সম্মানটা পাবেন কিনা, এটা ওনারা বুঝতে চান না। সবসময় একটা দাম্ভিকতা, একটা অহংকার বা একটা জেদের ভিতরেই থাকতে চান, নিজেদেরকে জাহির করতে চান। কিন্তু আসলে আমরা যদি বলি পজিটিভ ম্যাসকুলিনিটি বা আসল পুরুষ, ওটা তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষ হিসেবে ওনার স্ত্রীকে সম্মান করতে পারেন, ওনাদের কথা শুনতে পারেন, ওনার কাঁধ ওনার স্ত্রীদেরকে দিতে পারেন ভালোবেসে, ওনার কান দিতে পারেন, ঘরের কাজে সাহায্য করতে পারেন, ইনফ্যাক্ট উনি যদি কান্নাও করতে পারেন একটা মানুষের দুঃখে, বা ওনার নিজের সন্তান, ওনার মার কবর জিয়ারতের সময় উনি কান্না করেছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো তাহলে আসলে পুরুষ হিসেবে আমরা কোন সংজ্ঞায় নিজেদেরকে দাঁড় করাচ্ছি, যে আমরা এতটা একরোখা, এতটা জেদি হয়ে যাচ্ছি, বা মেয়েদেরকে আমরা এত অপমান করছি? আপনি নিশ্চয়ই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো কিছু হতে পারবেন না। আমরা তো কমনলি মেয়েদেরকে ধর্ম দিয়েই আটকানোর চেষ্টা করি, তাই না? সো স্পেসিফিকলি এই কারণেই আমি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্সাম্পল নিয়ে আসলাম। আপনি ওনার চেয়ে ভালো মানুষ হতে পারবেন না। অ্যাটলিস্ট আপনি ওনাকে অনুসরণ করেন, ওনার জীবনী জানার চেষ্টা করেন, হয়তো ওটা আপনাকে একজন ভালো মানুষে রূপান্তর করতে পারে। এক্স্যাক্টলি আপু, তারা এই বিষয়টাই বুঝতে চায় না যে একটা ফ্যামিলিতে যদি দুইজন আর্নিং পার্সন থাকে, ওই ফ্যামিলিটার কিন্তু বলা যায় যে লাইফস্টাইল সেটাও কিন্তু চেঞ্জ হয়। হয়তো একটা সময় তারা মাসে একবার বাইরে যে খাবার খেত বা একটা ফ্যান্সি রেস্টুরেন্টে একবার যেত, সেক্ষেত্রে যদি দুইজনের ইনকাম থাকে, বাচ্চাকেও একটা ভালো স্কুলে পড়াতে পারছে, এক্সট্রা টিউশন দিতে পারছে, ভালো কোথাও ঘুরতে যেতে পারছে, এই বিষয়টাও একজন পুরুষ আসলে এইভাবে দেখতে পারে না। এক্স্যাক্টলি, আমি যেটা বললাম যাবো, এটা ওনাদের জেদ, ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গির বাহিরে হয়তো যেতে চাইছে না। আবার অনেক ক্ষেত্রে আপু এটাও সত্যি কথা, ছেলেদের ভিতরে একটা ইনসিকিউরিটি কাজ করে, তার স্ত্রী যদি তার চেয়ে ভালো উপার্জন করে, এটা খুব কম সংখ্যক পুরুষ নিতে পারে। আমি অনেক পুরুষ মানুষকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় কথা বলে, আমার স্ত্রীর অমুক আমার তমুক অনেক ভালো লাগে না, ভেতরে অনেক ইনসিকিউর তারা।
অনেক পুরুষ এটা নিতে পারে, সিংহভাগ পুরুষই নিতে পারে না। সো ওটাও একটা ইনসিকিউরিটির কারণ থাকে যে আচ্ছা ও তো এটাতে ইনভলভ হচ্ছে, সো ও হয়তো অনেক বেশি কিছু করে ফেলতেছে বা আমার চেয়ে বেশি, তখন হয়তো ও আমাকে রেসপেক্ট করবে না। আবার এটাও কিন্তু আপু সত্যি কথা, অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা যখন আসলেই উপার্জন করা শুরু করি, নিজের যখন আমরা একটা ভয়েস তৈরি করে ফেলছি, আমরা ব্যালেন্সটা মেনটেন করতে পারি না যে আমার হাজব্যান্ডকে কিভাবে রেসপেক্টটা আমি দিব, কিভাবে আমি আসলেই তার সাথে একটা সুন্দর সম্পর্কে থাকবো। এটা কিন্তু আমাদের মেয়েদেরও অনেক ভুল থাকে যে আমরা তখন নিজেদেরকে কাইন্ড অফ সর্বা মনে করি, এবং অনেক বেশি বলা যায় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কাইন্ড অফ সে তখন তার হাজব্যান্ডকে আসলে ওই অত্যাচারটা শুরু করে দেয়, যেটা ওই হাজব্যান্ডের ভিতরেও আরেকটা ভীতি থাকে। অনেক হাজব্যান্ড হয়তো আসলেই সাহায্য করতে চান, কিন্তু তারা আশেপাশে যখন দেখেন যে মেয়েরা এরকম অত্যাচারগুলো করে, তখন কিন্তু তারা তাদের স্ত্রীকে ওই কাজটায় যেতে দিতে চান না, যে আমার স্ত্রী হয়তো ওরকম হয়ে যাবে, আমার এত সুন্দর স্ত্রী, এত ভালো স্ত্রী, সে এরকম হয়ে যাবে, নিতে পারবো না। সো আসলে আপু এটার না আসলে দুইটা দিকই থাকে। সবসময় যে ছেলেদের একতরফা দোষ এমন না, কিছু সময় আমরা মেয়েরাও প্রচুর ভুল করছি, এবং এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার বদৌলতেই করছি। অ্যালগোরিদমগুলো এরকমই দেখাচ্ছে মেয়েরা অত্যাচারিত, মেয়েরা শোষিত, এর জন্য মেয়েদেরকে অনেক বেশি শক্তিশালী হতে হবে, রুড হতে হবে, সেলফ লাভ করতে গিয়ে একেবারে নার্সিসিস্ট হয়ে যেতে হবে। এটা অনেক মেয়েরা হচ্ছেও। সো এই জন্য ছেলেদের একটা ভয় কাজ করে। সো আমরা যদি ওই একটা মিডল পয়েন্টে থাকি, একটা ব্যালেন্সের ভিতরে হাসলিং জাগলিং করে থাকি, এটাও হয়তো অনেক ক্ষেত্রে আমাদের পার্টনারশিপটাকে অনেক বেশি স্ট্রং করবে। ছেলেরাও তখন ইনসিকিউরড হবে না, মেয়েরাও আগাতে পারবে, এবং দুই পক্ষকে সাহায্য করবে, একটা হেলদি রিলেশনশিপ Exactly. মেনটেন করতে পারবে। আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে এই জিনিসগুলো হয়, কিছু গ্রুপ আছে যেটা আমিও দেখি, ওই সকল গ্রুপ লাইক ফর এক্সাম্পল ওই গ্রুপগুলো হচ্ছে এমন নাম দেয়া যে সেখানে হয়তো কোর্সের রিভিউ চাচ্ছে বা ড্রেস সেল বা রিসেল, কিন্তু সেখানে মেয়েরা তাদের পার্সোনাল লাইফের প্রবলেমসগুলো শেয়ার করে, অ্যানোনিমাসলি পোস্ট করে তারা, অ্যান্ড সেখানে তারা সাজেশন চায় তাদের সংসারে কি অশান্তি চলছে। সেটা তো সে একটা স্টেটাসে আমাদেরকে বুঝাতে পারে না, আর কমেন্টে বন্যা হয়ে যায়, সেপারেশনে চলে যান, টেক ডিভোর্স, গিভ ডিভোর্স, মানে এই সাজেশনগুলো মেয়েরাই মেয়েদেরকে দিতে থাকে। কিন্তু কেউ বলে না যে আপনারা একটু মিউচুয়াল ডিসকাশনে যান। এখানে নারীদেরকে আমরা যে স্বাবলম্বী হতে বলছি, ইন্ডিপেন্ডেন্ট হতে বলছি, আপনি যেটা বললেন যে মিডল পয়েন্টে থাকার কথা, সো মিডল পয়েন্টে থাকলে কিন্তু সব কিছু একসাথে ব্যালেন্স করা পসিবল হয়। আর এই সমস্যাটা অ্যাকচুয়ালি তাদের হয় যাদের মধ্যে আসলে টাকার গরমটা চলে আসে, অহংকারটা চলে আসে, যে আমি এখন টাকা ইনকাম করছি, আমার মাটিতে পা রাখা যাবে না, তাদের মধ্যে এই সমস্যাটা চলে আসে। সো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমাদের পডকাস্টে। লাস্ট আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা হচ্ছে একটা অভ্যাস যেটা প্রতিটা নারীর আসলে ফলো করা উচিত, এমন একটা অভ্যাস বলবেন। নিজেকে জানার চেষ্টা করা উচিত প্রতিটা নারীর। কারণ আমরা মেয়েরা বা আমরা নারীরা আমাদের নিজেদেরকে চিনি না, না আমরা আমাদের নিজের মনটাকে চিনি, না আমরা আমাদের নিজেদের শরীরটাকে চিনি। এবং এই জানার চেষ্টাটা করতে গেলে আপনাকে পড়তে হবে, নিজেকে জানতে হলে আপনাকে অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। কাজেই পড়েন, নিজেকে নিয়ে পড়েন, নিজেকে নিয়ে জানেন। যে সকল নারীরা সিদ্ধান্তহীনতায় ভুগছে যে তারা আসলে কি করবে, তারা চাকরি করবে নাকি স্কিল ডেভেলপ করবে, না ফ্রিল্যান্সিং করবে, না রিমোট জব করবে, নাকি বিজনেস করবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি সরাসরি বলবো আপনাদের কাছে ক্যারিয়ার কাউন্সিলিং করতে। ক্যারিয়ার কাউন্সিলিং কারণ কি আসলেই না, ওরা অনেক সময় জানে না যে কি করবে, খুবই পাজল থাকে, প্রপার একটা গাইডলাইনও ওদের কাছে থাকে না। আসলে ওরা নিজেরা কয়টা জিনিস অপশন ট্রাই করবে, এই বয়সও তো এখন আসলে থাকে না। হয়তো যদি সে স্টুডেন্ট থাকে, বাবা মার ওই সাপোর্ট থাকে, তখন সে অপশন ট্রাই করতে পারে। বাট সে যখন একজন নারী, সে কনফিউজড, সে আসলে ধাক্কা খাবে। সো বেটার তারা যদি একটা প্রফেশনাল বা কোনো একটা প্ল্যাটফর্মের কাছে গিয়ে অথেন্টিক যারা আপনাদের মতো, তাদের সাথে এসে যদি একটু জাস্ট ওই গাইডেন্সটা পায়, আলহামদুলিল্লাহ, ওদের কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হবে না। ওরা কিন্তু ওই যে নিজেকে জানলো, এবং সে তখন তার সাথে টিউন করতে পারছে যে আসলে আমার জন্য কোনটা হবে, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। আমি সোশ্যাল মিডিয়া দেখে এক্সপেকটেশন করছি যে আমি ওইটাতে যাব, এটা আমার এক্সপেক্টেড ক্যারিয়ার, বাট রিয়েলিটি বলছে আমার হয়তো বিজনেস ভালো হবে না, আমার হয়তো আমাকে কোনো চাকরিতে গেলে ভালো হবে, যেটা আপনারা তার সাথে কথা বলে বুঝতে পারছেন। সে যখন তার নিজেকে জানে, সে প্রপারলি আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করলো, এরপরে আপনারা বা যারা প্রফেশনাল প্ল্যাটফর্ম আছে তারা ওটা সাজেস্ট করবে, তখন কিন্তু তার জন্য সিনক্রোনাইজেশনটা খুব সুন্দর হবে। সেটাই আসলে আপু আমরা চেষ্টা করে যাই, কারণ অনেকে আছে আসলে ফ্রিল্যান্সিং কী জিনিস সেটা তারা বুঝেই না। Exactly. ফ্রিল্যান্সিং যে একটা মুক্ত পেশা, লাইক তারা ঘরে বসে একটা মোবাইল ফোন অথবা একটা ডিভাইস বা ল্যাপটপের মাধ্যমে তারা ঘরে বসে কাজ করতে পারবে, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবে। তাদের প্রশ্ন থাকে যে এই কাজগুলো কি। সো
যাদের বিজনেস আছে তাদের তো অ্যাড রান করা, তাদের বিজনেস পেজটা কিভাবে গ্রো করা যায়, কিভাবে কাস্টমার আনা যায়, এই কাজগুলো আমরা শিখিয়ে থাকি, এই স্কিলগুলো আমরা ডেভেলপ করে। বর্তমানে এআই এর যুগ, এআই এর উপর আমরা স্কিল ডেভেলপ করিয়ে থাকি। ইংলিশ নিয়ে একটা সমস্যা ফেস করে মেয়েরা, এটা আসলে 99.9% বলবো আমি। এই কারণে বলছি যে যারা স্কুল কলেজও পাশ করেছে তারাও ভালো মতো ইংরেজি বলতে পারে না, লিখতে পারে না, পড়তেও পারে না। তাদের জন্য আমরা ইংলিশ কমিউনিকেশন কোর্সটা রেখেছি, যেন তারা ভালোভাবে ইংরেজিটা শিখে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারে, কমিউনিকেশন করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে রিমোট জব তারা বুঝে না। রিমোট জব কি? রিমোট জব হচ্ছে বাংলাদেশে বসে বা ঘরে বসে একটা মোবাইল ফোনের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে বাংলাদেশের বাহিরে বা বাংলাদেশি যে কোনো একটা কোম্পানিতে সে ঘরে বসে কাজ করছে। যদি বাংলাদেশের বাহিরে হয়, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশের বাইরে রিমোট জব করে, মান্থলি স্যালারি তাদের হচ্ছে 1.5 লক্ষ টাকা, 1 লাখ টাকার বেশি, অনেকের 2 লক্ষ টাকা। কারণ হচ্ছে তারা তো ডলারে পাচ্ছে স্যালারিটা, তাদের কোনো ভিসা লাগছে না, বাইরে যেতে হচ্ছে না, জাস্ট ঘরে বসে তারা ডলার্স ইনকাম করছে। তো এই যে প্রসেসটা, এটা অনেকে আছে একবারে শিখে ফেলতে চায় যে কিভাবে হবে। এটা তো আমাদের যে 4 মাসের কোর্স, 4 মাসে হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাই। আর ওই যে বললেন যে প্রপার গাইডেন্স, আসলে যখন কোর্সটা শুরু হয় তখনও একটা প্রপার গাইডেন্সের দরকার হয়, যার কারণে আমরা আমাদের সাপোর্ট সিস্টেমটা রেখেছি, যেখানে তারা সাপোর্টে আসে, জুম কলে জয়েন করে, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত থাকে ঘরে বসেই। তারা যে সাপোর্টে জয়েন করবে, আমরা তাদের সমস্যাগুলো সমাধান করে দেব। থ্যাংক ইউ আপু, এত সুন্দর প্ল্যাটফর্মটা তৈরি করেছেন এবং হেল্প করছেন মেয়েদের। এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আসলে এই যে নারীদেরকে নিয়ে আমরা যে উদ্যোগটা নিয়েছি, এটার জন্য আপনি আমাদের সাথে আসলে কাজ করেছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারণ বাংলাদেশে নারীদেরকে নিয়ে যারা কাজ করে তাদের সাথে সবাই কাজ করতে চায় না, আমার কাছে এটা মনে হয়। কারণ ডেডিকেটেডলি নারীদেরকে নিয়ে একে তো অনেকে কাজ করে না, খুব কম প্ল্যাটফর্ম আছে, আর যারা করেও তারা আসলে এই ক্ষেত্রে সাপোর্টটা করতে চায় না। আপনারা যারা সাপোর্ট করছেন, আপনাদের জন্যই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং সামনে আরও বেশি নারীদের জন্য এই কাজগুলো করবেন। এর পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু নতুন একটা ক্যাম্পেইন এনেছি। আদারওয়াইজ কিন্তু আমাদের 2026 সালে ফিমেল ক্যাম্পেইন আনার কোনো প্ল্যানই ছিল না। আপনার সাথে লাস্ট যে কাজটা হয়েছে ওইটাই ছিল আমাদের প্ল্যান, ছিল যে ওইটাই লাস্ট হবে, কিন্তু এত বেশি মেসেজ যে আপু তখন টাকা ছিল না, বা আপু তখন একটা ফোন ছিল না, বাট এখন ম্যানেজ করেছি, এখন ভর্তি হতে চাচ্ছি, তাদের জন্য আমরা নতুন করে এই ক্যাম্পেইনটা নিয়ে এসেছি। আমিও আসলে না, সত্যি কথা বলতে আপু, মনে মনে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যে আসলে, কারণ কি যেটা আপনি বললেন যে অনেক জায়গায় মেয়েদেরকে চট করে অ্যাডভাইস দেওয়া হয় ডিভোর্স দাও বা বের হয়ে যাও। আসলে ওরা বেরও হয়ে গেল, মানে ডিভোর্স দেওয়া পর্যন্ত সবাই হেল্প করে, কিন্তু এরপরে মেয়েটা কী করবে? হুট করে একবার মাঝপথে পড়ে যায়, বা হাজব্যান্ড হয়তো কিছু একটা করলো, মেয়েটা কী করবে? সো আমার নিজের কাছেও খুব হেল্পলেস লাগতো যে আমিও ওদেরকে কোনো সমাধানে নিতে পারতাম না, যে আসলে আমরা কোথায় যাব, কোনো জায়গা বা যেখানে মেয়েটা একটু নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে পারছে। সো আপনাদের ওভারঅল প্রসেসটা আমার বেশ পছন্দ হয়েছে, প্রশংসনীয় উদ্যোগ আপনাদের, আল্লাহ বারাকা দিক। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পডকাস্টে আসার জন্য। ইনশাল্লাহ আবারও আগামীতে আপনার সাথে দেখা হবে, সামনে আরও কাজ করব, যেহেতু আপনিও নারীদের নিয়ে কথা বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলেন, সব বিষয়ে কথা বলেন। আমরাও নারীদেরকে নিয়ে সামনে কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে, ইনশাল্লাহ আপনার সাথে আরও কাজ হবে। সো দর্শক, আপনাদের কাছ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। খুবই সুন্দর একটা আলোচনা ছিল নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। খুব কমই আছে যারা কথা বলে, খোলামেলা আলোচনা করে, খুব কম আছে, যেটা আজকের পডকাস্টে আপনারা দেখতে পারবেন। নারীদের মানসিক যে স্বাস্থ্য প্লাস হচ্ছে তাদের আর্থিক স্বাবলম্বিতা, সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আশা করি আপনাদের কাছে আজকের পডকাস্টটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।